মূল যেই টার্গেট, আমরা আসলে এখানে অনেক স্টুডেন্ট আছে, হয়তো 10% আমরা ইন্ডাস্ট্রি পার্সন আর 90% অ্যাকচুয়ালি স্টুডেন্ট, সেটা সেকেন্ড ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতেছে। তো আমি আমার ইন থেকে চেষ্টা করছি, আমি দীর্ঘদিন ইন্ডাস্ট্রিতে ছিলাম, তো মোটামুটি অনেকগুলো ব্র্যান্ডের সাথে কাজ করা হয়েছে ফেব্রিক টেক হিসেবে এবং প্রসেসিং এও ছিলাম। তো সেই হিসেবে আমি যদি আমার স্লাইডে যাই, আপনারা কি দেখতে পাচ্ছেন? জি ভাই। ওকে ওকে, আচ্ছা আমি শুরু করি। আমাদের মেইন টপিকটা ছিল মাস্টারিং ফেব্রিক টেকনোলজি ইন অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং। আমরা মেইনলি ওভেন পার্টটা আলোচনা করব আমাদের এন্টায়ার 10টা ক্লাসের ভিতরে। তো যেখানে আমাদের অনেকগুলা বিষয় থাকবে। ফার্স্ট পার্টে আমরা যেহেতু এখানে দুইটা ভাগে ভাগ করব, ফেব্রিক সোর্সিং এন্ড ডেভেলপমেন্ট, আরেকটা পার্ট হলো আমাদের যেটা বাল্কের কোয়ালিটি এসুরেন্সের যে ব্যাপারটা থাকে, যেটা আমাদের মেইন কাজ। তো সেই সেন্স থেকে আমরা পুরা জিনিসটাকেই 10টা ক্লাসে ভাগ করে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো সেই থেকে ফার্স্টে যদি আমরা যাই, আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মোহাম্মদ জাকারিয়া আলম চিকু। আমি ফেব্রিক টেকনোলজিস্ট হিসেবে নেক্সটে ছিলাম, নেক্সটের আগে আপনার লিডেলে ছিলাম, তার আগে ছিলাম লিয়াংফাংয়ে আমেরিকান ইগল এবং এক্সপ্রেস ব্র্যান্ডের সাথে। দেন হলো আপনার ছিলাম হলো কেন পার্কে ফ্যাক্টরি, যেটা চিটাগাঙে। তার আগে আমি প্রোডাকশনে চাকরি করছি শিফট ইঞ্জিনিয়ার হিসেবে সিস্টার ডেনিম কম্পোজিট লিমিটেড থার্মেক্স গ্রুপে। তার আগে আমার কেরিয়ার শুরু হয়েছিল সোর্সিং মার্চেন্ডাইজার হিসেবে সিএনডে সোর্সিং এ, এটা কন্ট্রাকচুয়াল জব ছিল। তো মোটামুটি এই ছোট্ট কেরিয়ার। দেন আমি যে সময় স্টুডেন্ট ছিলাম, প্লাস আমিও আসলে এই বাপ্পা ভাই একটা কথা বলছে যে আমরা আসলে সবাই দিন শেষে লার্নার। তো আমিও প্রতিদিন শেখার চেষ্টা করি। সেই ইন থেকে আমি অনেকগুলা কোর্স আমার ইন থেকে আমি চেষ্টা করছি করার জন্য। তার মধ্যে প্রফেশনাল ট্রেনিং ডেনিম ফিনিশিং এন্ড ওয়াশিং এর উপরে করা হয়েছে। তারপরে ক্যাট সফটওয়্যার গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং এর উপরে সার্টিফিকেট 4 মান্থসের একটা ট্রেনিং করা হয়েছে। অটোক্যাড মাইক্রোসফট অফিসের উপরে কোর্স করা হয়েছে। দেন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ এবং ইউজার ইন্টারফেস ডিজাইনের উপরে সার্টিফাইড কোর্স করা হয়েছে 4 মাসের। রিসেন্টলি এআই এর উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মাস্টার মাইন্ড, এই কোর্সটা আপনার 1-1.5 বছর ধরে রানিং আছে। আমার অলরেডি 8 মাস শেষ হয়েছে। আমি চেষ্টা করতেছি এটা হলো ফুললি গ্র্যাব করার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা পজিটিভলি নেয়ার। দেন আপনার ইফেক্টিভ প্রেজেন্টেশন এন্ড কমিউনিকেশন স্কিলের উপরে লিড একাডেমি থেকে একটা ট্রেনিং করা হয়েছে। দেন লিডারশিপ এন্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং এর উপরে এনএপিডি থেকে। দেন ফাইনালি স্পেলিং, অ্যাঙ্করিং এবং পয়েম রিসাইটেশনের উপরে একটা কোর্স করা হয়েছে। এই ছিল আমার ছোট্ট ক্যারিয়ার। আমি চেষ্টা করছি আমার ইন থেকে নিজের নলেজকে প্রতিদিন কিভাবে ডেভেলপ করা যায়। এবং আমার কাছে মনে হয়েছে যে আমি যেই জিনিসটা ইন্ডাস্ট্রি থেকে শিখছি, যদি আমি কিছুটা হলেও আমি শেয়ার করতে পারি বা পরবর্তী প্রজন্মকে দিয়ে যেতে পারি, এটা আমার জন্য আমার জন্য একটা বড় পাওয়া আমি এটা মনে করি। কারণ নলেজ আমি আজকে হয়তো 2 দিন পরে মারা যেতে পারি, বাট আমার নলেজটা যদি আমি আমার কাছেই রেখে যাই, হয়তো আমার কাছেই এটা কবরে চলে যাবে। তো সেই থেকেই আমাদের অনলাইন টেক্সটাইল স্কুল এর উদ্যোগে আমরা চেষ্টা করতেছি। আমাদের আজকের কোর্সটা বা এই কোর্সটা শুধুমাত্র ওভেনের উপরে হবে, আপনারা হয়তো জানেন। দেন আমরা আরেকটা কোর্স লঞ্চ করব ডেনিমের উপরে। তার উপরে আরেকটা, সবাই যদি একটু মিউট করে রাখি তাহলে আমার মনে হয় ক্লাসটা খুব আরো ভালো হবে। তো তারপরে আপনার অনলাইন টেক্সটাইল স্কুলে আমার সাথে আছে আপনার মাহবুবের সাথে মনে হয় সবার পরিচয় হয়েছে। সে অ্যাকচুয়ালি আমার স্টুডেন্ট এবং দীর্ঘদিন ধরে এই ধরনের আইটি রিলেটেড প্ল্যাটফর্ম নিয়ে সে একটা প্ল্যান করছে। ওইটার মধ্যে আমরা এখন যে কোর্স এটা আমাদের ফার্স্ট কোর্স লঞ্চিং। আমরা
দেখলাম যে মার্কেটে আসলে টেকনিক্যাল স্কিল পিপল পাওয়াটা একটু কঠিন। তো সেই থেকে আমরা চেষ্টা করতেছি যে ইন্ডাস্ট্রি যারা আছে তাদের থেকে কিভাবে সাপোর্টটা নেওয়া যায়। কারণ আমাদের দেশে যে শিক্ষার যে লিমিটেশন বা সবকিছু মিলে যে লিমিটেশন, ওই থেকে আমরা কিভাবে আগায় যেতে পারি। তো সেই হিসাব থেকে আমরা ফেব্রিক টেকনোলজির ওভেন পার্টটা আগে আলোচনা করব এই আমাদের সেশনে। দেন আরেকটা কোর্স আসবে সামনে ডেনিমের উপরে। দেন আরেকটা আসবে আপনার শুধু নিটের উপরে ফেব্রিকের। দেন গার্মেন্ট টেকের উপরে একটা কোর্স আসবে, ওয়াশ টেকের উপরে কোর্স আসবে। তারপরে আপনার মার্চেন্ডাইজিং এর উপরে কোর্স আসবে, মার্চেন্ডাইজিংটা খুব রিসেন্টলি লঞ্চ হবে। তারপরে আপনার ফ্যাশন ডিজাইনিং এর ক্লথ 3D-র উপরে একটা স্পেশাল কোর্স আসবে। তারপরে আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্টের উপরে কোর্স আসবে, বাইং কিউসি বা জিপি কিউ রিলেটেড কিছু কোর্স আসবে। এগুলো আমাদের মানে আপাতত এই প্ল্যান গুলো আমাদের আছে। আমরা কোর্স স্ট্রাকচার প্লাস আমাদের ট্রেনার অলরেডি রেডি। সো আমরা সামনে চেষ্টা করব মার্কেটে আরো বড় পরিসরে আসার জন্য। তো আমি আসলে এই প্ল্যাটফর্মের আমি যদি মালিক ধরি, সম্পূর্ণটা সত্ত্বাধিকারী হলো মাহবুব। সেই পুরাটা কন্ট্রোল করতেছে এবং এই প্ল্যাটফর্মে সেও বেসিক্যালি একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। সে হলো নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করছে। আর আমি 2014 সালে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি থেকে পাস করা। ঠিক আছে। তো মোটামুটি যারা ইন্ডাস্ট্রি পার্সন আছেন, আমরা একটু মূল আলোচনায় যাই। ইন্ডাস্ট্রি পার্সন যারা আছেন তারা এই জিনিসগুলা প্রতিনিয়তই শুনছেন। যারা স্টুডেন্ট আছে তাদের জন্য আমি একটু আলোচনা করি, বা সবাই যদি একটু তাহলে সবার জন্য একটু ইজি হবে। হ্যাঁ, যেমন এখানে ফার্স্ট লেখা আছে মেইন বায়ার। বায়ার বলতে আমরা যে জিনিসটা বুঝি অ্যাকচুয়ালি ক্রেতা। হ্যাঁ, তো ক্রেতার যে ব্যাপারটা থাকে, আমরা নর্মালি আমরা প্রোডাক্ট তো এক্সপোর্ট করি, যে কোনো গার্মেন্টস বলি, মানে মেইনলি গার্মেন্টসটা আমরা এক্সপোর্ট করি। আমরা যারা এক্সপোর্ট করি আমরা অ্যাকচুয়ালি সাপ্লাই করতেছি। তা আমরা হলো সাপ্লায়ার, আর মেইন বায়ার যারা আছে তারা বিভিন্ন দেশ থেকে আমাদেরকে অর্ডার দিচ্ছে। যেমন ইউকে বেসড বায়ার আছে, ইউএসএ বেসড আছে, অস্ট্রেলিয়া বেসড আছে, হ্যাঁ, সারা ওয়ার্ল্ড থেকে, সুইডেন বেসড আছে, অনেক দেশ থেকে আমাদের আমাদের বাংলাদেশ, চায়না, ভিয়েতনাম বিভিন্ন জায়গায় অর্ডার আছে। তার মধ্যে দুইটা জিনিস আছে, টেক্সটাইল এবং গার্মেন্টস বিজনেস। আমি ফার্স্ট টপিকটা হলো শুধুমাত্র টেক্সটাইল এবং গার্মেন্টস বিজনেস আমরা বলতে কি বুঝি। টেক্সটাইল, আমি যদি খুব দ্রুত যাই আমাকে একটু বললেন যে আপনাদের যদি বুঝতে সমস্যা হয়। এখানে টেক্সটাইল বলতে আমি শুধুমাত্র ফাইবার, ইয়ার্ন, ফেব্রিক এই জিনিসগুলা নর্মালি আমরা বুঝি। শুধুমাত্র কিন্তু ফেব্রিকটা টেক্সটাইলের অংশ না। ফাইবার, ইয়ার্ন এবং ফেব্রিক সবগুলোই টেক্সটাইলের অংশ। দেন তাইলে আমার ফেব্রিক মিল বা স্পিনিং মিল বা ফাইবার যেখানে প্রডিউস করে, এই ধরনের যে মিলগুলো আছে এগুলা সব আমরা টেক্সটাইল বিজনেসের মধ্যে পড়ে আমরা ধরতে পারি। আর গার্মেন্টস বিজনেস যেটা আছে, আমরা শুধুমাত্র নর্মালি যে আমরা কাট এন্ড সিও করি বা সিএম করে আমরা যে মার্চেন্ডাইজার যারা আছেন, আপনারা তো কস্ট অফ মেকিংটা বুঝেন, যে আমরা গার্মেন্টস মেক করে যেটা এক্সপোর্ট করি, এটা হলো আমার গার্মেন্টস বিজনেসের সাথে রিলেটেড। তো পুরাটাই একটা আসলে সাপ্লাই চেন, এখানে সবাই সবার সাথে কানেক্টেড। একটা প্রসেসের সাথে আরেকটা, ফাইবার থেকে একেবারে ফ্যাশন পর্যন্ত প্রত্যেকটা মানুষ এখানে কানেক্টেড। না হলে আমার শিপমেন্ট হবে না। ইভেন গাড়ির ড্রাইভার থেকে ধরে আমার যে অফিসের পিয়ন, সবাই এই বিজনেসের সাথে সমানভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে। তাহলে মেইন বায়ার বলতে আমরা বুঝাচ্ছি যারা হইলো নর্মালি আমাদেরকে অর্ডারটা দেয়, যে ইউকে থেকে হতে পারে, ইউএসএ থেকে হতে পারে, বা বিভিন্ন ওয়ার্ল্ডের যে কোনো দেশ থেকে আমাদেরকে যে অর্ডার দেয়, ওনার হলো মেইন বায়ার। দেন বাইং অফিস বা লিয়াজো অফিস আমরা বলতে পারি। এটা বলতে আমরা নর্মালি বুঝি যে ধরেন আপনার দেশের বাইরে, ইউকেতে যদি আমরা উদাহরণস্বরূপ ধরি, ইউকেতে যদি নেক্সট ব্র্যান্ডের উদাহরণ দিই, নেক্সট ব্র্যান্ডের অফিস আছে, তারা হইলো তাদের হেড অফিস আছে ওইখান থেকে বাংলাদেশে, তারা তাদের একটা অফিস, লিয়াজো অফিস বলা হয় বা বাইং অফিস, তাদের একটা অফিস তারা চাইলে এখানে বাংলাদেশি এমপ্লয়ি থাকতে পারে, বা ওইখানের কোনো কয়েকটা এমপ্লয়ি দিয়ে স্টার্ট করে বাকিটা বাংলাদেশি বা ইন্ডিয়ান
শ্রীলঙ্কা বিভিন্ন দেশ থেকে তারা এমপ্লয়ি নিয়ে ছোটখাটো করে এই বাইং অফিস বা লিয়াজ অফিসটা খুলে। এখানে তারা হইলো মেনলি কমিশন বেসিসে কাজটা করে, যারা বাইং অফিস বা লিয়াজ অফিসিয়াল যারা আছে একটা নির্দিষ্ট কমিশন বেসিসে তারা কাজ করে। দেন আমরা ট্রেডিং অফিস। ট্রেডিং অফিসটা ওয়ান কাইন্ড অফ বাইং অফিসের মতো, বাট বাইং অফিস না, কারণ ট্রেডার যারা আছে তারা ওই ট্রেডিং অফিসে বিভিন্ন বায়ার নিয়ে কাজ করতে পারে, বিভিন্ন বায়ার নিয়ে। যেমন আমি এখানে নেক্সটের কাজও করতে পারি, চাইলে এক্সপ্রেসের কাজও করতে পারি, আমেরিকান ইগলের অর্ডার নিতে পারি। যেমন ট্রেডিং অফিস বলতে আমরা যদি লিয়াং ফাং এর কথা ধরি, লিয়াং ফাং এ অনেকগুলা ডিভিশন আছে, তারা বিভিন্ন বায়ার নিয়ে কাজ করে। যেমন নেক্সটের কাজও করে তারা, তারা কোলসের কাজও করে, আমেরিকান ইগলের কাজও করে, আবার একসময় সেন্ট্রিকের কাজও করতো, বা একসময় আমি টমিং ফিগারের কাজও তারা করতো। তো এটাকে আমরা মানে ক্ষুদ্র পরিসরের ট্রেডিং অফিস বলতে পারি। দেন আছে গার্মেন্টস ফ্যাক্টরি। আসলে ট্রেডিং অফিস, বাইং অফিস বা লিয়াজ অফিস, মেইন বায়ার আমরা কিন্তু কারো কোনো ফ্যাক্টরি নাই। আমরা নর্মাল সেন্সে আমরা শুধুমাত্র একটা কর্পোরেট অফিস, যারা হইলো বায়ার, বিদেশি বায়ার থেকে অর্ডারটা নিয়ে দেন আমরা অর্ডার গুলা প্লেস করি। সো আমরা হইলো মিডিয়া। বাইং অফিস বা ট্রেডিং অফিস যারা আছে তারা হলো মিডিয়া, আর মেইন বায়াররা বসে দেশের বাইরে। দেন আছে গার্মেন্টস ফ্যাক্টরি। গার্মেন্টস ফ্যাক্টরিতে যে জিনিসগুলো আছে, যে আমার এখানে গার্মেন্টস এর মানে আমরা এখানে কিন্তু এটা ফ্যাক্টরি, এখানে আমরা কাটিং, সুইং, যত ধরনের ফিনিশিং পর্যন্ত, ওয়াশিং ফিনিশিং পর্যন্ত যে কাজগুলো আছে সবগুলো হয় গার্মেন্টস ফ্যাক্টরিতে। অ্যাকচুয়ালি অর্ডারটা প্লেস হয় বাইং অফিস এবং ট্রেডিং অফিস থেকে গার্মেন্টস ফ্যাক্টরিতে। দেন গার্মেন্টস ফ্যাক্টরি নর্মালি ওভেনের ক্ষেত্রে, নিটের ক্ষেত্রে যেটা হয় ম্যাক্সিমামই কম্পোজিট ফ্যাক্টরি থাকে। নিটের ক্ষেত্রে যে ভার্টিক্যাল সেটআপ আমরা বলি, যে আমার নর্মালি ফেব্রিক প্রোডাকশন থেকে শুরু করে একেবারে ফাইনাল গার্মেন্টস পর্যন্ত নিট ফ্যাক্টরি গুলা প্রডিউস করে বেশিরভাগ ক্ষেত্রেই। কিন্তু ওভেনের ক্ষেত্রে দেখা যায় যে ওভেনে যেহেতু ইনভেস্টমেন্টটা অনেক বেশি, সবার ভার্টিক্যাল সেটআপ থাকে না। যে সব ম্যাক্সিমাম গার্মেন্টস যেটা করে, এই ওভেনের ফেব্রিক গুলা আমরা বিভিন্ন জায়গা থেকে কিনে আনি, হ্যাঁ, সোর্স করে নিয়ে আসি। তো এখানে ফেব্রিক মিল যারা আছে তাদের কাজ হলো ফেব্রিকটা প্রডিউস করা। তারা নিজস্ব ইয়ার্ন মিল থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ইয়ার্ন তারা পারচেস করতে পারে বিভিন্ন জায়গা থেকে, ইয়ার্ন সোর্সিং করতে পারে। আর ফেব্রিক মিলের কাজ হলো ফেব্রিক প্রোডাকশন করা। আর কম্পোজিট ফ্যাক্টরি বলতে যা মানে যেটা আমরা বুঝতেছি, যাদের হলো গার্মেন্টসও আছে, ফেব্রিক মিলও আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে তাদের ইয়ার মিলও থাকতে পারে, ঠিক আছে, যাদের ফুল সেটআপ থাকতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে? সবাই কি মোটামুটি বুঝতে পারতেছেন? জি ভাই। আচ্ছা, তো মোটামুটি আমরা সবাই মনে হয় কিছুটা ধারণা পাইছি। যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা এই টার্ম গুলো অলরেডি জানেন। স্টুডেন্টরা নতুন যেহেতু, আমি একটু পরিচয় করার চেষ্টা করলাম যে টার্ম গুলা, যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, মেইন বায়ার বা বাইং টিমে কারা থাকেন? যারা হেড অফিসে বসে বা ইউকে তে বসে বা ইউএসএ তে বসে। নর্মালি এর বাইরেও আমি যে একটা অর্গানোগ্রাম বা টিমের নাম বললাম, এর বাইরেও অনেক টিম থাকতে পারে, বাট বেসিক্যালি স্ট্রাকচারটা এরকমই থাকে যে ডিজাইনার থাকে, তার কাজ হলো বিভিন্ন স্কেচ করা বা ডিজাইন করা। দেন তা বায়ার থাকে, বায়ার আর ডিজাইনার খুব ক্লোজলি কাজ করে এখানে। ডিজাইনারদের কাজ হলো আমার এই নতুন নতুন যে ট্রেন্ড গুলো আছে, ট্রেন্ড অ্যানালাইসিস করা এবং মার্কেটে কি চলতেছে এই বিষয় গুলো নিয়ে কথা বলা। আর ডিজাইনারদের জন্য মানে ট্রেন্ড বোঝার জন্য আপনাদের একটা উদাহরণ দিই আমি। একটা খুব ভালো ওয়েবসাইট আছে WGSN বলে, WGSN, আপনারা ক্লাসের পরে গুগলে সার্চ দিবেন WGSN। এখানে আপনারা মানে এখানে এটা আসলে পেইড, এটাতে ফ্রিতে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। ফ্যাক্টরি গুলা বা বাইং অফিস গুলা এটা কিনে নেয়, পরবর্তী কি ট্রেন্ড চলবে, কি ধরনের কালার চলবে, সামারে কি ধরনের কালার চলবে এবং উইন্টারে কি ধরনের কালার চলবে, কোন ধরনের মানে প্রোডাক্ট গুলা চলবে। এখানে আমাদের এই তানজিম ভাই আছে সম্ভবত ডিজাইনার, উনি এই ব্যাপারগুলা আরো ডিপলি জানেন যে কোন
সিজনে কোন ধরনের কালার গুলা চুজি এবং কোন ধরনের ট্রেন্ড চলতেছে, বা আমি আজকে একটা ব্লেজার পরবো, ব্লেজারের মধ্যে এখন কোন ট্রেন্ড চলতেছে, উনি হলো মার্কেটটা অ্যানালাইসিস করে যেই বায়ারের, ওই বায়ারের টেস্টটা বুঝে ডিজাইন গুলো করে। এটা হলো ডিজাইনের মেইন কাজ। আর বায়ার যেটা আছে, বায়ার হলো ডিজাইনের সাথে ক্লোজলি কাজ করে যে কোন জিনিসটা কম দামে কম প্রাইসিং এ কোন দেশ থেকে অর্ডারটা করায় নিলে সে প্রফিট ভালো করতে পারবে। তার কাজ হলো মেনলি বাই করা বা খুব সহজে ক্রয় করা, আমরা যদি বাংলা ভাষায় বলি। দেন ফেব্রিক টেক টিম থাকে, আমরা আমাদের মেইন ফোকাস থাকবে ফেব্রিক টেক টিমে। ফেব্রিক টেক টিমের কাজ আমরা একটু পরে আলোচনা করব। দেন থাকে গার্মেন্ট টেক টিম। গার্মেন্ট টেক টিমের কাজ হলো গার্মেন্টস এর কোয়ালিটি জনিত যত ধরনের প্রবলেম আছে, যে গার্মেন্টস এর ফিটিং রিলেটেড, ফিট টেকনিশিয়ান অনেক অনেক ইন্ডাস্ট্রিতে বলে এটা। গার্মেন্ট টেক টিম গার্মেন্টস এর মেজারমেন্ট, ফিটিং, এগুলা নিয়ে কাজ করে। দেন আছে ওয়াশ টেক টিম। আমরা রিসেন্টলি দেখছি যে আমরা ওয়াশে অনেক ধরনের ভেরিয়েশন আছে, সেটা ওভেন বেসড হইতে পারে, নিট বেসড হইতে পারে। বিশেষ করে ডেনিমে এটার প্রচলন অনেক বেশি ওয়াশ টেক টিমের, ওয়াশিং এর। সো সেই থেকে তাদের পার্সোনাল ওয়াশ টেক টিম থাকে, যারা হলো শুধুমাত্র ওয়াশ নিয়ে ডিসিশন দেয়। আবার অনেকের কাছে ওয়াশ টেক বলতে আলাদা কিছু থাকে না, ফেব্রিক টেক যে আছে সেই ওয়াশের ডিসিশন গুলা দেয়। সাস্টেনেবিলিটি বর্তমানে একটা মার্কেটের কমন টার্ম। এই সাস্টেনেবিলিটি টিম, তারা কাজ হলো আমরা বিভিন্ন ধরনের, এখন যে যুগ আসলে আমরা রিসাইকেল বলি বা রিইউজ বলি বা বিসিআই বলি বা রেজিন এগ্রি কটন বলি, বা মার্কেটে যেই ধরনের সার্টিফিকেশন টার্ম গুলো আছে, যেমন গডস আছে, জিআরএস আছে, জেডডিএইচসি আছে, আমরা এই ধরনের টার্ম গুলা বা ব্লু সাইনের কথা আমরা বলতে পারি, বা হিগ ইন্ডেক্সের কথা আমরা বলতে পারি। এই জিনিসগুলো আমরা মোটামুটি একটা ধারণা নিব, আমাদের একটা ক্লাসের একটা টপিক আছে যে কি সহজে কিভাবে এগুলো আমরা একটা বোঝার চেষ্টা করব। দেন আমাদের স্টোর টিম আসলে সবারই লাগে, বা লজিস্টিক টিম বা স্টোর, যে আমরা প্রোডাক্ট গুলা কোথায় নিয়ে রাখবো, এটা স্টোর টিমের কাজ। দেন আইটি টিম তো সবারই লাগে, যে আইটি সাপোর্টের যে ব্যাপারগুলা। তো সবাই কি বুঝতেছেন মোটামুটি? একটু রেসপন্স করলে ভালো, মানে আমার কথা যদি ক্লিয়ার না হয় একটু বললেন। জি আচ্ছা স্যার। ওকে। দেন বাইং অফিস বা লিয়াজো অফিস, ওনারা কিভাবে কাজ করে, ওনাদের টিম, ওনারা মেইনলি আপনার এখানে কান্ট্রি ম্যানেজার থাকে। কান্ট্রি ম্যানেজার বা অনেক অনেক বাইং অফিসের ডিজাইনার থাকতেও পারে, নাও থাকে। তারপরে প্রোডাক্ট ম্যানেজার আছে, যারা হলো বিভিন্ন ধরনের প্রোডাক্ট, মার্কেটে কি ধরনের প্রোডাক্ট চলতেছে সেগুলা সোর্সিং টিমের সাথে খুব ক্লোজলি কাজ করে প্রোডাক্ট ম্যানেজার। দেন প্রোডাক্ট ডেভেলপার আছে, যারা হলো মানে নতুন নতুন ট্রেন্ড নিয়ে প্রোডাক্ট গুলা ডেভেলপ করে। দেন আছে টেকনিক্যাল ম্যানেজার, এটা হলো খুব সিনিয়র লেভেল একটা পোস্ট। টেকনিক্যাল ম্যানেজার যারা আছেন, অনেক বাইং অফিসে তারা ফেব্রিক টেক এবং গার্মেন্ট টেক এই দুইটা টিমের হেড হিসেবে থাকেন। তারা এই দুই টিমের যদি কোনো প্রবলেম হয় বা টেকনিক্যাল সাইড থেকে যেই প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলো সলভের কাজ হলো টেকনিক্যাল ম্যানেজার। যদি বড় ধরনের কোনো ইস্যু রেইজ হয়, যে মেইন বায়ারের সাথে কথা বলতে হবে, আমার প্রবলেম ক্রিয়েট হইছে, এটা হলো মেইনলি টেকনিক্যাল ম্যানেজারের কাজ। দেন আমাদের ফেব্রিক সোর্সিং টিম আছে, এটা আমরা বিশদ পরিচয়ে আলোচনা করবো একটু পরে। দেন এখানে আমার মার্চেন্ডাইজার অনেকে আছেন। তো ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার শুধুমাত্র ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, আর প্রোডাকশন মার্চেন্ডাইজার অর্ডার হওয়ার পর থেকে প্রোডাকশন রিলেটেড কাজগুলো করেন। ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই অনেক বাইং অফিসে ডেভেলপমেন্ট এবং প্রোডাকশনের কাজ একজনই করেন। ঠিক আছে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই দুইটার জন্য ডেডিকেটেড দুইজন থাকে। দেন ফেব্রিক টেক টিম আছে, যারা বাল্কের কোয়ালিটি অ্যাসুরেন্স করে। দেন গার্মেন্ট টেক টিম, এই বাইং আমরা মেইন বায়ারের অফিসে যেরকম গার্মেন্ট টেক টিম আছে, আমাদের বাইং অফিসেও গার্মেন্ট টেক টিম থাকে। তারা অ্যাকচুয়ালি এখান থেকে কোয়ালিটিটা অ্যাসুরেন্স করে মেইন বায়ারের সাথে কনসাল্ট করে অ্যালাইন করে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে। ওয়াশ টেক টিমের কাজও সেম, সে রিপোর্ট করে হলো যে হেড অফিসে বসে সেই ওয়াশ টেক টিমের হেডকে। বাইং কিউসি যারা আছেন,
তাদের কাজ হলো গার্মেন্টসে র্যান্ডমলি, তারা নর্মালি বাইং অফিসে বসেন না, তারা হলো বিভিন্ন ফ্যাক্টরি অ্যাসাইন করা থাকে, ওই বায়ারের প্রতিনিধি হিসেবে ওই ফ্যাক্টরি গুলাতে তারা সবসময় থাকে। অনলাইন কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে ধরেন কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট হয়েছে আমার লাইনের মধ্যে, লাইন বলতে আমি বুঝাচ্ছি গার্মেন্টস এর সুইং লাইন, এখানে অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয় এই গার্মেন্টস রিলেটেড। তো ইনস্ট্যান্ট সলিউশনের জন্য তাদের সাথে ফ্যাক্টরির একজন জিপি কিউ থাকে সব সময়, সে হইলো আবার বায়ারের হয়ে কাজ করে, ঠিক আছে। আর আইটি টিম সবসময় আইটি সাপোর্টের জন্য, বর্তমান দুনিয়াতে আইটি টিম নাই এরকম আসলে পাওয়া বিরল, কারণ ম্যাক্সিমামই আমাদের আইটি টিম আইটি সাপোর্ট নিয়ে কাজ করতে হয়। দেন আমার ট্রেডিং অফিসেও মোটামুটি আমরা বাইং অফিসে যে ধরনের সেট আপ, ট্রেডিং অফিসেও সেম টাইপেরই সেট আপ থাকে এবং সেম টাইপেরই পোস্ট গুলা থাকে, একটু এদিক সেদিক হইতে পারে বেসড অন দা বায়ার সাইজ, বিজনেস ভলিউম, বিজনেস সাইজের উপর। আমার যদি ভলিউম বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় আমার ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার, প্রোডাকশন মার্চেন্ডাইজার অনেক বেশি লাগে। আবার এখানে বলা হয় যে ফেব্রিক টেক বলেন, গার্মেন্ট টেক বলেন, এমন না যে একটা অফিসে শুধুমাত্র একজন ফেব্রিক টেক থাকে, এটা বিজনেস ভলিউমের উপরে। আমার ধরেন শার্টের যে কোয়ালিটি এসুরেন্স, শার্ট শুধুমাত্র শার্ট করে ওটার জন্য ডেডিকেটেড একজন ফেব্রিক টেক থাকতে পারে, শুধুমাত্র প্যান্ট বা বটম করে ওইটার জন্য একটা ডেডিকেটেড ফেব্রিক টেক থাকতে পারে। আবার এরকম হইতে পারে যে শুধুমাত্র কিডস ওয়্যারের জন্য ডেডিকেটেড ফেব্রিক টেক থাকতে পারে, অথবা ওমেন্স ওয়্যারের জন্য ডেডিকেটেড ফেব্রিক টেক থাকতে পারে। তো এটা হলো ফ্যাক্টরির মানে যে অর্ডার ভলিউম, এই অর্ডার ভলিউমের উপর সেট করে এখানে লোকবল নিয়োগ করা হয়, এটা হলো ট্রেডিং অফিস। আর গার্মেন্টস ফ্যাক্টরিতে যে জিনিসগুলো থাকে সবকিছুই কমন, আমরা জানি যে কন্ট্রোল করে সিইও অথবা এমডি একটা গার্মেন্টস ফ্যাক্টরি কন্ট্রোল করতে পারে, অথবা জিএম থাকে তার নিচে। তারপরে ওনাদের ডিজাইনার টিম অনেক সময় থাকে বড় ফ্যাক্টরি যদি হয়, যেমন আমি যদি উদাহরণ হিসেবে দেই, বাংলাদেশে খুব ভালো মানের একটা ফ্যাক্টরির মধ্যে ক্যান পার্ক আছে, তো তাদের নিজস্ব ডিজাইনার আছে। তো আরো কিছু গার্মেন্টস ফ্যাক্টরি আমি উদাহরণ দিতে পারবো, যেমন সুইটার আছে, সুইটারের ক্ষেত্রে আমি সুইটারও কাজ করা হয়েছে আমার। তো সোয়েটারে বেস্ট টুল নামে একটা ফ্যাক্টরি আছে, তাদেরও নিজস্ব। দেখা যায় যে এই ডিজাইনার গুলা বাংলাদেশের মানে রিসেন্টলি আমরা বাঙালি যারা আছি ডিজাইনিং টিমে আমরা ঢুকতেছি, বাট আগে যেটা হইতো, আমি 2014 সালের কথা বলছি, ম্যাক্সিমাম দেখা যাইতো বাইরের দেশ থেকে ডিজাইনার হায়ার করা হইতো। আমি সিএনডে তে থাকার সময় দেখতাম যে যারা ফ্যাক্টরিতেও যারা ডিজাইনার নিত, আয়ারল্যান্ড বা সুইডেন বা ইউকে ইউএস এর যারা আছে তাদেরকে হিউজ স্যালারি দিয়ে ওইখানে রিক্রুট করা হইতো। তো বাংলাদেশে রিসেন্টলি ফ্যাশন ডিজাইনে আমরা অনেক স্টুডেন্ট পাচ্ছি, বা বিএসসি ইঞ্জিনিয়ারিং করতেছে অনেকে ফ্যাশন ডিজাইনের উপরে। তো আমরা রিসেন্টলি এই সেক্টরটাতে আমাদের ফোকাস করা উচিত। তানজিম ভাই যেহেতু আছে উনি আরো ভালো বলতে পারবে। দেন আমাদের টেকনিক্যাল একটু একটু বলি, আলহামদুলিল্লাহ আমরা এই ডিফারেন্সটা অনেকটা কমাই নিয়ে আসছি। যদিও এখন ইন্ডাস্ট্রিতে আমাদের অনেক ফরেনার আছেন, বাট আমাদের লোকাল টিমগুলো এখন খুব বেশ ভালো করতেছে এবং তারা বেশ ভালো পজিশনে চলে গেছে অলরেডি। আমাদের মোটামুটি অনেক সিনিয়র যারা আছে ডিজাইন ফিল্ডে, তারা অলমোস্ট 20 ইয়ার্স এর মতো এক্সপিরিয়েন্স হয়ে গেছে। তো পুরো তারা বিজনেসটাকেও লিড করতেছে ইভেন্চুয়ালি। সো দ্যাটস দ্য ইনফরমেশন অ্যাবাউট ডিজাইন টিম ইন বাংলাদেশ। সো আই থিঙ্ক এখানে বেশ ভালো একটা অপরচুনিটি এবং এক্সপানশনের একটা সুযোগ আছে। গ্রেট, আপনার কাছ থেকে আসলে ইনফরমেশনটা পেয়ে আসলে সবাই এখানে যেহেতু স্টুডেন্টরাও আছে, স্টুডেন্টদের মেইন সমস্যা হইলো তারা আসলে কোন সেক্টরে যাবে বা সে কি করবে, মার্কেটের সেক্টর গুলো নিয়ে আসলে আইডিয়া নাই। এজন্য আমি একটু ইনিশিয়ালি এটা নিয়ে আলোচনা করতেছি। যদিও যারা ইন্ডাস্ট্রিতে আছেন তারা টার্মগুলো জানেন, তারা হয়তো বিরক্ত হইতে পারেন, বাট আমাদের ম্যাক্সিমাম যেহেতু স্টুডেন্ট, প্রথম অংশটা আমি এই জন্য চেষ্টা করতেছি তাদেরকেও আপনাদের সাথে একটু অ্যালাইন করার জন্য। যদিও আপনারা ভাই মাইক্রোফোন অফ হয়ে গেছে। জিগু ভাই মিউট হয়ে আছেন। এখন কি শুনতে পাচ্ছেন?
হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, তাইলে আমাদের ডিজাইনারের যে প্রসপেক্ট ভাই যেটা বললাম, আমি 2014 সালের যেই অবস্থা দেখছি তার থেকে এখন আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশি আমরা যারা আছি, আমি আসলে এখানে সেপারেট কে কোন অর্গানাইজেশনের কে কোন ইউনিভার্সিটির এটা আসলে কোনো ম্যাটার করে না। আমরা দিন শেষে বাংলাদেশি, আমরা ওই সেন্স থেকে চিন্তা করব যে আমাদের সেক্টরটা আমরা এজ এ বাংলাদেশি হিসেবে আমরা কিভাবে আগায় নিয়ে যেতে পারি। তো সেই থেকে তানজিমা যেটা বললো যে আমাদের ডিজাইনিং সেক্টরে আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মোটামুটি অনেকটাই দখল করে আসছি। তারপরও অনেক বাইরের দেশে যারা আছে আস্তে আস্তে আমরা মানে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা টপ মোস্ট পজিশন যেগুলো আছে আমাদের বাংলাদেশি যারা আছে আমরা এটা আমাদের আয়ত্তে নিয়ে নিব, আমাদের নলেজ এবং আমাদের এক্সপার্টাইজ দ্বারা। আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আমাদের ডিজাইনিং এর জন্য খুব শীঘ্রই একটা কোর্স লঞ্চিং হচ্ছে মার্কেটে, যেটা 3D ডিজাইন, ক্লথ 3D, তারপরে আমরা ভিএস টিচার, এই রিলেটেড যে কাজগুলো আছে, তারপরে প্যাটার্ন মেকিং, বিভিন্ন আমি নিজেও প্যাটার্ন মেকিং এর উপরে আগ্রহ থেকে একটা কোর্স করছিলাম, সেটা হলো অডাসিস এর উপরে। যদিও মার্কেটে অপটিটেক্স, লেকট্রা এবং গারবার খুব বেশি চলে। তো আমরা এই জিনিসগুলো যারা আগ্রহী, কারণ মার্কেটে এখন 3D টেকনিক্যাল ডিজাইনের নামে অনেকগুলো পোস্ট ক্রিয়েট হয়েছে অনেক ফ্যাক্টরিতে, যেটা আমরা খুব ফিটিং গুলা আমরা আসলে আগে স্যাম্পল পাঠাইতে হইতো, এখন দামিতে অনলাইনে ফিটিং করে সফটওয়্যারে আমরা বাইরের থেকে অ্যাপ্রুভাল নিতে পারি। আচ্ছা, দেন টেকনিক্যাল ম্যানেজারের কাজ এখানেও সেম, গার্মেন্টস ফ্যাক্টরিতে ফেব্রিক সোর্সিং টিম এখানেও আছে। এখন আমি বলে রাখি, গার্মেন্টস ফ্যাক্টরি যারা খুব ভালো মানের বা খুব ভালো মানের কমপ্লায়েন্স ফলো করে, কমপ্লায়েন্স বলতে এখানে আমরা যেটা বুঝাচ্ছি বায়ারের যে রিকোয়ারমেন্ট বা যে ধরনের সার্টিফিকেশন দরকার সবগুলা বায়ারের ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে, ওই ধরনের ফ্যাক্টরি গুলা যারা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি থেকে শুরু করে আমাদের ওয়ার্কার হেলথ সেফটি থেকে শুরু করে ফায়ার সেফটি থেকে শুরু করে সব ধরনের ফেসিলিটিস দিয়ে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি গুলো রান করতেছে, ওইগুলো আমরা মানে সহজ ভাষায় কমপ্লায়েন্স ফ্যাক্টরি বলি। তো গার্মেন্টস ফ্যাক্টরি গুলাও এখন মানে যারা টপ মোস্ট পজিশনে আছে, আমরা স্কোয়ারের বলতে পারি, তারপরে ক্যান পার্ক বলতে পারি, এরকম যে এই ধরনের যারা গার্মেন্টস ফ্যাক্টরি আছে তারাও নিজস্ব ফেব্রিক সোর্সিং টিম ডেভেলপ করছে অলরেডি মার্কেটে। সো আমরা কিন্তু মানে ক্ষেত্রটা এরকম না যে শুধুমাত্র আমরা বাইং অফিসে এই জবগুলো পাবো, আমরা গার্মেন্টস ফ্যাক্টরিতেও কিন্তু কেরিয়ার ডেভেলপ করতে পারি ফেব্রিক সোর্সিং এ। ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজার, প্রোডাকশন মার্চেন্ডাইজার, এটা আসলে সব সেক্টরের জন্যই কমন। আমরা আসলে এই সেক্টরে পুরাটাই লিডিং করে মার্চেন্ডাইজাররা, ওনাদের কারণেই সেক্টরটা পুরো বিজনেসটা ওনারাই লিড করে। আর টেকনিক্যাল টিমের কাজ হলো মানে অ্যাসিস্ট করা। আমরা যদি ফুটবলের ভাষায় বলি যে মার্চেন্ডাইজাররা হলো গোল দিবে আর তাদেরকে অ্যাসিস্ট করবে ফেব্রিক টেক, গার্মেন্ট টেক, তারপরে ওয়াশ টেক যে টিমগুলো আছে তারা। তাহলে সবার সাথে একটা খুব ভালো বন্ডিংস যদি আমার থাকে তাইলেই একমাত্র আমার কোয়ালিটি আউটপুট আসা সম্ভব। স্টোর টিম সবারই থাকে, কারণ স্টোরে আমার ফেব্রিক গুলা বা অ্যাক্সেসরিজ গুলা সব রাখতে হয়। ইন্টারনাল ল্যাব, এক্ষেত্রে আমি বলি ইন্টারনাল ল্যাব বলতে আমি বুঝাচ্ছি এখানে আমরা সব ধরনের বা মোটামুটি অনেকগুলা টেস্টই করতে পারবো, যে ফেব্রিকের এবং গার্মেন্টের টেস্ট করতে পারবো। এই ইন্টারনাল ল্যাব এখানে দুইটা টার্ম আছে, এক্রিডেটেড, নন এক্রিডেটেড। এক্রিডেটেড বলতে বুঝাচ্ছি আমি, ধরেন আপনার এখানে যে বাইং অফিস গুলো আছে বা বায়ার আছে, মেইন বায়ার, তাদের টিম দ্বারা আপনার যে ল্যাব আছে তারা অডিট করবে ল্যাবের, আপনার ল্যাবের, তারা আপনাকে কোরিলেশন করার জন্য বিভিন্ন স্যাম্পল দিবে, তারা আপনাকে অডিট করে জাজমেন্ট করবে যে আপনার ল্যাব তাদের স্ট্যান্ডার্ডে তাদের মানে যে টেস্ট গুলা দরকার ওই টেস্ট গুলা করতে পারে। ওই কনফিডেন্সটা পাইলে তারা আপনাকে এক্রিডেশন দিয়ে দিবে বা একটা অ্যাপ্রুভাল দিয়ে দিবে যে আপনি তাদের এই টেস্ট গুলা আপনি করতে পারবেন। ঠিক আছে, এটা হলো এক্রিডেটেড ল্যাব বলে। বাংলাদেশে অনেকগুলা ফ্যাক্টরিরই এক্রিডেটেড নিজস্ব এক্রিডেটেড ল্যাব থাকে,
এক্রিডেটেড ল্যাবের সুবিধা হলো আপনার আপনার আপনি ইনস্ট্যান্ট সাপোর্টটা পাবেন। আপনার যেই নিজস্ব ফেব্রিক্স টিম আছে বা গার্মেন্টস টিম আছে, তারা টেস্টিং এর জন্য ইনস্ট্যান্ট সাপোর্টটা পাবে। না হলে যেটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের দেশে কিন্তু থার্ড পার্টি অনেকগুলো ল্যাব আছে, যেমন আমরা আইটিএস এর কথা বলতে পারি, ব্লুবেরিটাস এর কথা বলতে পারি, বা হনস্টাইন বাংলাদেশের কথা বলতে পারি। এরকম অনেকগুলা থার্ড পার্টি ল্যাব আছে। তো এই ল্যাব গুলাতেও কিন্তু আমরা চাইলে, যাদের হলো গার্মেন্টস ফ্যাক্টরিতে ইন্টারনাল ল্যাব নাই, তারা আমরা ওই ল্যাব গুলাতে আমরা চাইলে টেস্ট স্যাম্পল পাঠাইয়া টেস্ট করায় আনতে পারি। ঠিক আছে, যাদের ইন্টারনাল ল্যাবের ফেসিলিটি নাই। সো এটা নিয়ে ওরিড হওয়ার কিছু নাই যে আমাদের এখানে ইন্টারনাল ল্যাব নাই, কারণ এটা একটা আলাদা ইনভেস্টমেন্ট। দেন কাটিং টিম আছে, যাদের কাজই হলো আমরা ফেব্রিক স্প্রেডিং থেকে শুরু করে একেবারে আমরা এই কাটিং পর্যন্ত, বান্ডেলিং করা পর্যন্ত এই কাজ করব। আর স্যাম্পল রুমের কাজ হলো আমরা ক্যাড এর মাধ্যমে, আমরা একটু আগেও বলছি যে ক্যাড একটা আলাদা রুম থাকে, যেখানে হইলো বর্তমান যে ট্রেন, আমরা সফটওয়্যারের মাধ্যমে এগুলো করি, প্যাটার্ন মেকিং করি 2D, দেন এই প্যাটার্ন থেকে আমরা মার্কার করি, মার্কার থেকে আমরা স্যাম্পল কাটিং করি। এটা আলাদা, শুধুমাত্র স্যাম্পল করার জন্য ডেডিকেটেড স্যাম্পল রুম থাকে। আমি এখানে বলে রাখি, ম্যাক্সিমাম অনেক ফ্যাক্টরিতে আছে এই স্যাম্পল ডেভেলপমেন্টের সময় মার্চেন্ডাইজিং এবং স্যাম্পল টিমের মাঝখানে ফেব্রিক টিমের কোঅর্ডিনেশন অনেকে থাকে না, বা অনেক ফ্যাক্টরিতে প্রয়োজন মনে করে না। ঠিক আছে, বাট আমি নিজে যে প্রবলেম গুলা ফেস করছি, যেটা হয় স্যাম্পল এপ্রুভাল হওয়ার পরে ফেব্রিক টিম যদি না জানে যে এখানে এটা কোন ফেব্রিক দিয়ে ডেভেলপ হয়েছে, অর্ডার কনফার্ম হয়ে গেছে, তখন গিয়ে দেখা যায় ফেব্রিক টেস্টে ফেল করতেছে, বা এই ফেব্রিকের যে সাপ্লায়ার ছিল সে সাপ্লায়ার তাদের অডিট পাস নাই, বা তাদের যে আমাদের বায়ারের ক্রাইটেরিয়া মিট করার কথা সেই ক্রাইটেরিয়া তারা মিট করে না। সো তখন দেখা যায় যে একটা গোজামিল পরিস্থিতি সৃষ্টি হয় মার্চেন্ডাইজার, বায়ার এবং স্যাম্পল রুমের সাথে। তখন দেখা যায় ওই কাজটা আমার আবার রিওয়ার্ক করা লাগে কয়েকবার। আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে বা এই সেক্টরের একজন মানুষ হিসেবে আমাদের মেইন কাজ থাকবে যে আমরা কত সহজে রিওয়ার্কটা যাতে কমানো যায়। আমরা রিওয়ার্ক কমানোর জন্য আসলে কিন্তু এতগুলা মানুষ, না হলে কিন্তু আমি ওই একজন বসেই শেষ পর্যন্ত আমরা ডেলিভারি কাজ করতে পারতাম। কিন্তু আসলে অ্যাকচুয়ালি কোয়ালিটি কন্ট্রোলের কারণেই আমার এতগুলা টিম আসলে ফ্যাক্টরিতে থাকে। দেন সুইং টিম থাকে, তারা হইলো শুধু সেলাইয়ের কাজটা করে। এখানে সুইং এর মধ্যে অনেক ধরনের ফল্ট হয়। আমাদের বাংলাদেশের আমরা কিন্তু ফরওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির মধ্যেই সীমাবদ্ধ বেশি, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের সাপোর্ট আমাদের কম। ব্যাকওয়ার্ড লিঙ্কেজ বলতে আমি বুঝাচ্ছি যারা ফেব্রিক তৈরি করতেছি বা যারা ইয়ার্ন তৈরি করতেছি, তারা হলো ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। আর ফরওয়ার্ড লিঙ্কেজ এই যে আমরা সুইং করতেছি বা কস্ট এন্ড মেকিং করতেছি গার্মেন্টসটা, তারা হলো আমরা ফরওয়ার্ড লিঙ্কেজ। তো সুইং টিমের কাজ আসলে অনেক বেশি। আমাদের মূল প্রফিটের ম্যাক্সিমাম ফেব্রিকের পরে সুইং থেকে আসে, এবং গার্মেন্টসে আমাদের ম্যাক্সিমাম লোক জব করে। আমাদের ম্যাক্সিমাম ম্যান পাওয়ার কিন্তু এই গার্মেন্টস সেকশনে। দেন ওয়াশিং টিম, যারা হলো শুধু মানে বিভিন্ন কেমিক্যাল দিয়ে ওয়াশ করার ট্রাই করে। দেন আছে আমাদের ফিনিশিং টিম, যারা হইলা বাটন, অ্যাক্সেসরিজ বা এই ধরনের ফাইনাল ফিনিশিং, আয়রনিং, প্যাকিং থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত কাজ করে। আসলে আমরা যারা ফিনিশিং টিম না থাকলে আমরা এত মানে সুন্দর আউটলুকের গার্মেন্টস দেখতে পারতাম না। দেন আমাদের ফ্যাক্টরিও জিপিকিউ টিম আছে, যার কাজ হলো বায়ারের যে কিউসি আছে তারা হলো কোয়ালিটি কন্ট্রোলের কাজটা করে। এই জিপিকিউ হলো বায়ারের কোয়ালিটি কন্ট্রোলারকে অ্যাসিস্ট করে যে আমার প্রোডাক্ট গুলা যেই মেজারমেন্ট বলেন বা অনলাইন কোয়ালিটি কন্ট্রোল বলেন, সবগুলা কোয়ালিটি প্যারামিটার মানে সবকিছু ঠিকঠাক করতেছে কিনা, এটা হলো একটা চেকিং পয়েন্ট। দেন আমাদের কমার্শিয়াল টিম থাকে গার্মেন্টস ফ্যাক্টরিতে, যাদের কাজ হলো এই যে এলসি বা পেমেন্ট এই ধরনের টার্মগুলো নিয়ে কাজ করা, বা কাস্টমসের ইস্যুগুলো যেগুলো আছে এই জিনিসগুলো নিয়ে কাজ করা। আমরা অনেক সময় পড়বো বা পড়ছি যে এলসি, এফওবি, সিআইএফ
যারা মার্চেন্ডাইজার আছেন প্রতিনিয়ত এই জিনিসগুলো নিয়ে কাজ করে। দেন আইটি টিম আছে আমাদের, যারা সবসময় আইটি সাপোর্ট দেয়। আর লাস্ট অফ অল আমাদের আছে ফেব্রিক মিল, যারা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রি। এখানে এমডি থাকে, জেনারেল ম্যানেজার থাকে, দেন হলো মার্কেটিং টিম থাকে। মার্কেটিং টিমের কাজ হলো এই যে তাদের যে ফেব্রিক গুলো আছে, তাদের মিল যে ফেব্রিক গুলো প্রডিউস করে, ওই ফেব্রিকের সোয়াচ বলি বা হ্যাঙ্গার বলি, এগুলা হলো প্রেজেন্ট করা বায়ারের সাথে, বিভিন্ন বায়ারের সাথে কমিউনিকেট করে ওইগুলা প্রেজেন্ট করা যে আমি এই জিনিস প্রডিউস করতে পারি। এবং বায়ার অনেক সময় তাদেরকে ক্রাইটেরিয়া দেয় বা তাদের কুয়েরি দেয়, ওই কুয়েরিজ অনুসারে মার্কেটিং টিমের কাছে কি কি আছে, যদি না থাকে তারা সেটা ডেভেলপ করে দেয়। এটা হলো মানে মার্কেটিং এর নর্মাল যে কাজ, এখানেও তারা হলো ফেব্রিক মার্কেটিং করে ওই মিলের। এখানেও কিন্তু আপনাদের একটা হিউজ ক্যারিয়ার আছে মার্কেটিং টিমের, ফেব্রিক মিলের। দেন আমরা আর&ডি টিম আছে, যারা হলো রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। একটা বায়ার যে সময় সোয়াসটা দিবে, এই মার্কেটিং টিম আর&ডি টিমকে সোয়াসটা দেওয়ার পরে এই আর&ডি টিম এখানে কোন ধরনের ডাই ইউজ হয়েছে, কি ধরনের কাউন্টের সুতা ইউজ হয়েছে, এইটা আমার ফেব্রিকের ইপিআই কত, পিপিআই কত, ফেব্রিকের কনস্ট্রাকশন কি, ফেব্রিকের ওয়েট কত, ছোট্ট সোয়াস অ্যানালাইসিস করে এই আর&ডি টিম আপনাকে স্যাম্পল ডেভেলপমেন্টের গাইডলাইন দিতে সহায়তা করবে। স্যাম্পল বলতে আমি বোঝাচ্ছি ফেব্রিকের স্যাম্পলটা, ঠিক আছে? তাইলে এখানে খুব ক্লোজলি কাজ করে মার্কেটিং টিম, আর&ডি টিম, গার্মেন্টস ফ্যাক্টরির সোর্সিং টিম, অথবা বাইং অফিসের বা ট্রেডিং অফিসের সোর্সিং টিম। তারা ডিরেক্টলি মার্কেটিং এবং আর&ডি টিমের সাথে ক্লোজলি রিলেটেড। দেন ফেব্রিক মিলের স্যাম্পল টিম থাকে, যারা হলো ছোটখাটো পরিসরে স্যাম্পল টিম থাকে, যারা হলো গার্মেন্টস বানায় দেখে যে আসলে প্রোডাক্টটা বা আমাদের লেগ করা লাগে বায়ারকে প্রেজেন্ট করার জন্য, বা হ্যাঙ্গার গুলা মেক করার জন্য। তো ছোট দুই একটা মেশিন দিয়ে আমাদের স্যাম্পল রুম থাকে। মানে আমি এখানে আলোচনা করতেছি স্ট্যান্ডার্ড একটা ফ্যাক্টরি কিরকম থাকতে পারে, এর বাইরে কিন্তু আমার কম বেশি থাকতে পারে। যে আমার ফেব্রিক মিলে অনেকগুলাতে ধরেন স্যাম্পল টিম নাই বা ওয়াশিং টিম নাও থাকতে পারে। ইন্টারনাল ল্যাব অনেক সময় থাকে, অনেকগুলাতে নাই। দেন এখানে প্রিপারেটরি, যদি ওভেনের কথা বলি, প্রিপারেটরি এবং সাইজিং করার জন্য একটা টিম থাকে। আমরা এই জিনিসগুলা, এই সেক্টর গুলা নিয়ে একটু বড় ধরনের আলোচনা করব সামনে, যে সময় আমরা টেকনিক্যাল জিনিসগুলা, যেমন আমার অভিজ্ঞতা থেকে আমি ওভেন ফেব্রিক রিলেটেড প্রিপারেটরি এবং সাইজিং নিয়ে কি ধরনের প্রবলেম ফেস করছি এবং এগুলা কিভাবে সলিউশন করছি। দেন উইভিং টিমে উইভিং কিভাবে হয় আমাদের এই বাংলাদেশ বলেন বা দেশের বাইরে বলেন, এবং কি ধরনের কোন কোন ডিজাইনের ফেব্রিক, কোন 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 ফেব্রিক দিয়ে আসলে কি ধরনের প্রোডাক্ট বানানো হয়। ধরেন আপনার আমি শার্টের প্রোডাক্টের জন্য কত জিএসএম এর ফেব্রিক ইউজ করব, বা কোন কনস্ট্রাকশন বা কোন ধরনের ফেব্রিক গুলো ইউজ করব, প্যান্টের জন্য কোন ধরনের ফেব্রিক গুলো ইউজ করব, তারপরে ওমেন্স ব্লাউজের জন্য কোন ধরনের ফেব্রিক গুলো ইউজ করব। ওভেন আমরা এখানে আরেকটা জিনিস আপনাদের দিব, মার্কেটে বাংলাদেশ, চায়না, পাকিস্তান, ইন্ডিয়া, ভিয়েতনাম থেকে শুরু করে মোটামুটি যেসব দেশে ভালো ভালো ওভেন ফ্যাক্টরি আছে, তাদের একটা ডিরেক্টরি আপনাদের আমরা দিব, যেখানে আমাদের সাপ্লায়ারের ইমেল আইডি থেকে শুরু করে কন্টাক্ট সবকিছুই আপনারা পাবেন। এটা আপনাদের পরবর্তীতে, বিশেষ করে যারা এখন ইন্ডাস্ট্রিতে আছেন তাদের জন্য ইউজ কাজে দিবে। হয়তোবা যারা ওভেন নিয়ে কাজ করতেছেন অলরেডি আছে, বাট এখান থেকে আপনারা একটা ভালো একটা অ্যামাউন্টের ইনপুট পাবেন। প্রায় অনেকগুলো সাপ্লায়ারের ডিটেলস এখানে আছে। দেন আমাদের আছে ডাইং টিম, যারা হলো শুধু আমরা ডাইং নিয়ে কাজ করে। এখানে ডাইং এ কি ধরনের প্রবলেম হয় আমরা এখানে সামনে জানবো, লিস্টিং কি, টেইলিং কি, কোন ধরনের মেশিনে কোন ধরনের প্রবলেম গুলো আসলে হয়, এবং খুব দ্রুত কিভাবে টেকনিক্যাল টিমের সাথে কন্টাক্ট করে সলিউশনটা কি দ্রুত আপনি দিতে পারেন। এখানে সিপিবি মেশিন নিয়ে আমরা মোটামুটি প্রবলেম গুলা জানবো, বা এই ধরনের প্রোডাক্ট করতে গেলে আগে থেকে কি ধরনের মানে প্রিকশন নিতে হবে। দেন আমরা থার্মোসোল মেশিন নিয়ে মোটামুটি একটা আলোচনা করব, বা প্রবলেম সলিউশন নিয়ে আলোচনা করব। আমাদের প্রিন্টিং এ ওভেন ফেব্রিকে কি কি ধরনের প্রবলেম হয়, যদি কটন হয় কি ধরনের প্রবলেম হচ্ছে,
বা ডিজিটাল প্রিন্টিং হচ্ছে, কি ধরনের প্রবলেম হচ্ছে। এখন একটা রিয়েক্টিভ ডাইয়ের প্রিন্টিং আমি আপনাকে দিলাম, এখন ব্যাকগ্রাউন্ড কালার কি লাইট হলে এটা এটা কি পিগমেন্ট প্রিন্ট হবে না রিয়েক্টিভ প্রিন্ট হবে। এখন আমি একটা লিনেন প্রোডাক্ট করব, ওইটা কি পিগমেন্ট হবে না রিয়েক্টিভ হবে। এই ধরনের ডিসটিংশন গুলা কিভাবে দ্রুত নিতে পারবো, বা প্রিন্ট করতে গেলে বা এমব্রয়ডারি করতে গেলে, বা আমরা কি ধরনের সমস্যাগুলো ফেস করি আগে থেকে, আমরা কিভাবে মানে আমরা বাইরের ডিজাইন প্যাক নিয়ে আমরা একটা ক্লাস আছে, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব যে ডিজাইন প্যাক দেখা মাত্রই আমরা কিভাবে রিস্ক অ্যানালাইসিস করে বুঝতে পারবো যে কোন ফেব্রিকে কি ধরনের প্রবলেম। আমরা আরো জানবো ফেব্রিকের এফডিএস কি, ফেব্রিক স্পেসিফিকেশন শিট এটা কিভাবে দেখে, মার্চেন্ডাইজার ভাইরা আরো কিভাবে সতর্ক হলে যে অনেকগুলা ভুল এড়ানো যায়, যে ফেব্রিক স্পেসিফিকেশন শিট এবং টেস্টিং প্যারামিটার গুলা কোনটা কি, একটা টেস্ট রিপোর্ট কিভাবে অ্যানালাইসিস করতে হয়, এই জিনিসগুলো আমরা মোটামুটি জানবো। দেন কমার্শিয়াল টিম, ফিনিশিং টিম, এখানে ফেব্রিকের ফিনিশিং সম্পর্কে আমরা জানবো, স্ট্যান্টার মেশিন, সানফোরাইজিং মেশিন, এগুলার যে প্রোডাক্ট বা এই ধরনের এখানে আমরা স্কিউনেস সম্পর্কে জানবো, পিলিং সম্পর্কে জানবো, শ্রিঙ্কেজ সম্পর্কে জানবো, টেকনিক্যালি কিভাবে এগুলা খুব দ্রুত সলভ করা যায়, কিভাবে ফ্যাক্টরির সাথে ফ্যাক্টরিতে পুশ করে ফেব্রিক টিম হোক মার্চেন্ডাইজিং টিম হোক, ফ্যাক্টরি যাতে আমাদেরকে কোনোভাবে ধোকা না দিতে পারে, আমরা যাতে টেকনিক্যালি আরো সাউন্ড হই, সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করব। কমার্শিয়াল টিম তাদের কাজ আগে যা বলছি তাই, স্টোর টিমের কাজ স্টোরিং করা। দেন অনেক ফেব্রিক মিলে ইয়ার্নের জন্য আলাদা সোর্সিং টিম থাকে। মার্কেটে এখন অনেক ধরনের ইয়ার্ন আমরা পাই, তো তা সবগুলা যেমন সাইরো ইয়ার্ন বা বিভিন্ন ধরনের স্পেশাল ইয়ার্ন গুলা কোন মিলগুলা ইয়ার্ন মিলগুলা ভালো বানায় বা স্পিনিং মিলগুলা তারা সোর্স করে। দেন আইটি টিম সবগুলা। এই পর্যন্ত কি সবাই মোটামুটি আমরা বুঝতে পারছি? আমি স্টুডেন্টদের কাছে যাব দু একজন, এই পর্যন্ত কি আমরা মোটামুটি বুঝছি যে আসলে আমাদের সেট আপ গুলা কিরকম? জি ভাই, ক্লিয়ার একদম। ওকে, থ্যাংক ইউ। দেন আমি কি খুব দ্রুত যাচ্ছি? আপনারা কি বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন, বা আমার সাউন্ডে কোনো প্রবলেম হচ্ছে? ঠিক আছে ওকে না স্যার ঠিক আছে। ওকে। দেন আমাদের থাকে হলো কম্পোজিট ফ্যাক্টরি। এই কম্পোজিট ফ্যাক্টরি কাজ হলো এই যে আমি এতক্ষণ যা আলোচনা করলাম, স্পিনিং মিল থেকে শুরু করে গার্মেন্টস ডেলিভারি পর্যন্ত নরমালি তাদের ফুল সেটআপ থাকে, আবার অনেক ক্ষেত্রে স্পিনিং মিলের ফেসিলিটিসটা থাকে না। শুধুমাত্র ফেব্রিক থেকে গার্মেন্টস ডেলিভারি পর্যন্ত যেই ফ্যাক্টরিগুলো কাজ করে ফুল সেটআপটা থাকে তাদেরকে আমরা কম্পোজিট ফ্যাক্টরি বলি, বা অনেক সময় বলি ভার্টিক্যাল সেটআপ। ঠিক আছে, এটা মানে আমরা মোটামুটি টেক্সটাইল এবং গার্মেন্টস বিজনেস নিয়ে মোটামুটি একটা আইডিয়া এই লেসন গুলা থেকে নেয়ার চেষ্টা করছি। আচ্ছা, এখন আমরা মূল আলোচনায় আসি। একটা ফেব্রিক টেকের রেসপন্সিবিলিটিটা আসলে কি? আমাদের মূল যে টপিক, রেসপন্সিবিলিটিজ অফ এ ফেব্রিক টেক। আচ্ছা, এখানে আমরা বলছি যে বাইং অথবা লিয়াজ অফিসে থাকে অথবা ট্রেডিং অফিসে থাকে। আমরা ফেব্রিক টেক টিমকে 2 থেকে 3 ভাগে ভাগ করি। নরমালি যেটা হয় 2 ভাগে ভাগ করা হয়, একটা হলো ফেব্রিক সোর্সিং এন্ড ডেভেলপমেন্ট টিম, আরেকটা হলো বাল্ক ফেব্রিক টিম। গার্মেন্টস ফ্যাক্টরিতেও যেটা থাকে ফেব্রিক সোর্সিং এন্ড ডেভেলপমেন্ট টিম, বাল্ক ফেব্রিক টিম। এটা অনেক বাইং অফিসের এই সোর্সিং টিমটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সেক্ষেত্রে তারা ডিরেক্ট বায়ার ফ্যাক্টরির সোর্সিং টিমের সাথে কন্ট্যাক্ট করে। আর যারা গার্মেন্টস ফ্যাক্টরির আছে তারা থাকতেও পারে, নাও থাকতে পারে। এটা হইলো বেসড অন দা যারা হইলো কর্পোরেট কালচার প্র্যাকটিস করে বা অনেক বেশি প্রফিটের চিন্তা করে, তাদের এই ধরনের ফেসিলিটিস গুলা নরমালি থাকে। এই দুইটা টিম থাকে, তারা এই জায়গায় হিউজ ইনভেস্টমেন্ট করে। কারণ আমি আবারও বলি, ফেব্রিক সোর্সিং ফেব্রিক টিমের থেকে মানে বা ফেব্রিক একটা গার্মেন্টস এর 70% কিন্তু হলো ফেব্রিক। সো এখান থেকে একটা হিউজ প্রফিট আসে এবং মূল কোস্টিং এর 60 থেকে 70% কিন্তু আপনার ফেব্রিক।
তো আমরা এই জিনিসটাতে এই জন্য সবাই এখন খুব ভালোভাবে ফোকাস দিচ্ছে, এবং আমরা অনেক ফেব্রিক সোর্সিং যারা করতেছি আমরা অনেকে তাদেরকে ফেব্রিক মার্চেন্ডাইজারও বলি, আর যারা গার্মেন্টসে তাদেরকে গার্মেন্টস মার্চেন্ডাইজার অনেকে বলি নর্মালি। বাট যারা ফেব্রিক সোর্সিং করি বা ডেভেলপমেন্ট করি তাদেরকে আমরা অনেক সময় ফেব্রিক মার্চেন্ডাইজার হিসেবেও চিনি। মার্কেটে এখন এই নিয়ে এটার হিউজ ডিমান্ড আছে, বাট প্রবলেম হলো ওই যে ডিজাইনার তানজিম ভাই যেটা বললো, মানে বহিরাগতদের যেই বা দেশের বাহিরের যারা মানে আমরা শ্রীলঙ্কান বলি, ইন্ডিয়ান বলি, এখনো হেড পজিশন গুলাতে কিছু কিছু জায়গায় ফেব্রিক সোর্সিং এন্ড ডেভেলপমেন্ট টিমে তারা আছে। তবে সবচেয়ে মানে খুব খুশির সংবাদ হলো এটাই যে আমরা রিসেন্টলি ম্যাক্সিমাম 90% বলবো আমরা রিকভার করতে পারছি। এখন ম্যাক্সিমাম ফ্যাক্টরি বলি, বাইং অফিস বলি, অ্যাটলিস্ট ফেব্রিক টিমে আমার যে হেড আছে বা টিম আছে ম্যাক্সিমামই বাঙালি বা বাংলাদেশি। যেমন আমি যদি ক্যান পার্কের উদাহরণ দেই, ক্যান পার্কের ফুল ফ্যাক্টরি হইলো বা হিদ্দারমানি গ্রুপের ফুল ফ্যাক্টরি সেট আপ হইলো শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট। ওদের ম্যানেজমেন্ট টিমে ফুল হেড পজিশনে 17 থেকে 20 জন মনে হয় আছে, আমার যতটুকু মনে আছে। এই 20 জনের মধ্যে শুধুমাত্র ফেব্রিক টিমের হেড হলো বাংলাদেশি। এটা আমাদের জন্য আসলে গর্ব করার বিষয়। এবং আমি আরেকটা ইনফরমেশন দেই, রিসেন্টলি নেক্সটের যে ইউকে অফিস আছে বা হেড অফিস আছে মেইন বায়ারে, ওইখানে আমাদের বাংলাদেশ থেকে 4 জন ফেব্রিক টেক হায়ার করে তারা ইউকেতে অফিস করে, তারা মেইন বায়ার হিসেবে। তো এটা কিন্তু আমাদের জন্য নর্মাল কোনো কথা না। আগে বিদেশ থেকে যারা আছে তারা এসে আমাদের লিড দিত, এখন কিন্তু আমরা তাদের লিড দিচ্ছি। তাদের দেশে গিয়ে আমরা ফেব্রিক টেক হিসেবে আমরা লিড করতেছি। হ্যাঁ, আমার জানা মতে এই ওভেন এবং নিট মিলিয়ে অলরেডি 4 জন ফেব্রিক টেক, 2 জন ওভেনের 2 জন নিটের ইউকেতে নেক্সটের হেড অফিসে তারা রিক্রুইটেড। তো এটা আমাদের কিন্তু অপরচুনিটি আছে, আস্তে আস্তে অপরচুনিটি গুলো ক্রিয়েট হচ্ছে। কিন্তু আমাদের সবচেয়ে বড় জায়গাটা যে আমরা যে স্কিল বা আমরা যে মার্কেটে মানে রাজত্ব করতে পারি বা আমাদের যে কোয়ালিটি আছে বাঙালির, এটা আমরা আমাদের কাজের মাধ্যমে প্রুভ করতে হবে। তারা আসলে আমাদের যোগ্যতা মানে যেই 4 জন গেছে তাদের আমি পার্সোনালি চিনি, তারা এক একজন খুবই হাইলি স্কিল ছিল। তো তাদের কিন্তু এমনি এমনি নেয় নাই। বাংলাদেশে অনেকগুলা ফেব্রিক টেক আছে, বাট তারা যাইতে পারছে। সেই থেকে এটা আমাদের গর্বের বিষয়। আমরা এখন জানবো ফেব্রিক সোর্সিং জিনিসটা কি। তো ফেব্রিক সোর্সিং ইজ দ্য প্রসেস অফ অ্যাকোয়ারিং দ্য ফেব্রিক হোয়াট ইউ নিড। মানে মোট কথা আমি আপনারা দেখবেন, আমি যদি ফেব্রিক না দিয়ে এটা খাবার দিয়ে উদাহরণ দেই, আমরা কিন্তু আগে অনেক ভালো পরিমাণ বা কি বলে অর্গানিক খাবার বা সবজি আমরা খুব সহজে পাইয়ে যেতাম, যে কৃষকরা সার দিত না বা ইয়েগুলা খুব সহজে আমরা সবজিগুলা পাইতাম, যে আমরা শিওর ছিলাম যে আমাদের এগুলা স্বাস্থ্যকর, বা মাছও আমরা পাইতাম নদীতে অনেক। কিন্তু ইদানিংকালে যেই প্রবলেম গুলো হচ্ছে সার দেওয়ার কারণে বা এই বিভিন্ন কেমিক্যালের কারণে মাছও পাচ্ছি না, প্লাস সবজিও ঠিক মতো পাচ্ছি না, যে অর্গানিক যে সবজিগুলা। তাইলে আমি আমরা যেটা নর্মালি যে অনেকে চেষ্টা করি যে কোন মার্কেট থেকে কার কাছ থেকে আমার অর্গানিক এই সবজিটা পাওয়া যাবে। তাইলে তার আমার কন্টাক্টটা লাগবে বা তার ওই জায়গায় আমার যাইতে হবে, বা এটা কি আসলে অথেন্টিক কিনা এটা আমার যাচাই করতে হবে। সেটা হইতে পারে আমি আমার কোনো আমার ফ্রেন্ডের মাধ্যমে বা পরিচিত লোকের মাধ্যমে, অথবা আমি নিজে ফিজিক্যালি ওই লোক ভিজিট করলাম বা অডিট করে দেখতে পারি যে এখানে আসলেই অর্গানিক সবজি পাওয়া যায়। ফেব্রিক সোর্সিং টিমের কাজটা আসলে এটাই, যে ফেব্রিকটা কোথায় কম দামে বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে ফেব্রিকের বায়ারের যে ক্রাইটেরিয়া ওই মিল মিট আপ করে কিনা সেই অনুসারে
ফেব্রিককে সোর্স করা। এটা হলো মেইনলি ফেব্রিক সোর্সিং এর কাজ। ফেব্রিক সোর্সিং এর সাথে ডিজাইনার এবং প্রোডাক্ট ম্যানেজার এই দুইজন লোক খুব ক্লোজলি কাজ করে। এবং আমার মতে ডিজাইনার, ওনার যদি ফেব্রিক রিলেটেড নলেজ থাকে, খুব অনেক প্রবলেম থেকে আমরা মানে উত্তোলন পেতে পারি। কোন সেন্সে? এই যে তানজিম ভাই ভালো বলতে পারবে, উনি যদি ফেব্রিকের নিজেকে ডেভেলপ করতে পারে যে আমি ফেব্রিক গুলো আমি আমি ফেব্রিক বুঝি, ভালোভাবে বুঝি। উনি যে সময় ডিজাইন করে নর্মালি একজন, বা উনি ডিজাইন করুক বা যে কোনো একজন ডিজাইনার, তারা কিন্তু নর্মালি ফেব্রিকের সেন্সটা বা টেকনিক্যাল সেন্সটা কাজে লাগাইয়া ডিজাইন করে না। তারা করে মার্কেটের যে ট্রেন্ড অ্যানালাইসিস বা বায়ারের যে এটা কি সুন্দর লাগবে কিনা, মার্কেটে চলবে কিনা, ওই অনুসারে। তো এটা যে সময় ফেব্রিকে ওনারা কাগজে ডিজাইন করে বা এডোব ইলাস্ট্রেটর, ফটোশপ ডিজাইন করে, এটা যে সময় আমি কনভার্ট করে ফেব্রিকে নিতে যাই, দেখা গেছে অনেক ধরনের টেকনিক্যাল লিমিটেশন থাকে, যেটা গিয়ে পরবর্তীতে আমার টাইমে, লিড টাইমে গিয়ে অনেক ধরনের একটা বড় ধরনের ইম্প্যাক্ট ফেলে। তো সেই সেন্স থেকে যদি ডিজাইনার এবং ফেব্রিক টিম ক্লোজলি কাজ করে, ডিজাইন করার সময় যদি আমার ফেব্রিকের নলেজটা থাকে, সেটা আমাকে খুব বেশি হেল্প করবে। The department determines how and where it can obtain the best fabric in the market. যেই ফ্যাক্টরির বা যেই বায়ারের ফেব্রিক সোর্সিং খুব স্ট্রং, তারা খুব সহজে মার্কেটে লিড করতে পারে। কারণ ধরেন আমি একটা ফেব্রিক খুঁজতেছি বা বায়ার দিছে, যে আমি বায়ারের লিড টাইম কিন্তু খুব কম থাকে, যে আমি 7 দিন 14 দিন এত দিনের ভিতরে আমার স্যাম্পল ডেভেলপ করেন। তো স্যাম্পল ডেভেলপ করতে আমার যে যদি আমি সোয়াজ দেয় বা ডিজাইন বা ইন্সপায়ারেশন দেয়, তো ওই অনুসারে যদি আমি ফেব্রিকটা আমার সোর্সিং টিম খুব ভালো মানে প্রথমেই বলে দিতে পারে যে এই ধরনের ফেব্রিক এই মিলটা ভালো বানায় ওদের কাছে, সাথে বা এই দুইটা মিল ভালো বানায়, আমি যদি সাথে সাথে নক করে আউটপুটটা নিতে পারি, মার্কেটে কিন্তু আমার ক্যান্ডিডেট অনেক। ধরেন আরো 3টা এই ফ্যাক্টরি আছে আপনার সাথে বিডিং করবে, বা তাদেরকেও কিন্তু বায়ার দিছে যে এই গার্মেন্টসটা বা এই ফেব্রিকটা সোর্স করতে। তো আপনি যদি কোয়ালিটি আউটপুট কম দামে খুব কম টাইমে আপনি যদি দিতে পারেন, তাহলে কি হবে যে আপনি খুব সহজে ফেব্রিক সোর্সিংটা করতে পারলেন, যেটা আপনার মার্চেন্ডাইজারকে স্যাম্পল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বড় ধরনের হেল্প করবে। আর আপনি যদি ফেব্রিক সোর্সিং করার সাথে সাথে রিস্কটাও অ্যাসেসমেন্ট করে দিতে পারেন, হ্যাঁ এই ধরনের ফেব্রিক আগেই যদি আপনি বলতে পারেন যে এই ধরনের ফেব্রিকে কিন্তু আমার এই লিমিটেশন আছে, আমার কিন্তু এই ফেব্রিক ডেভেলপ করতে গেলে বা এই ধরনের ফেব্রিকে এই কোয়ালিটি ইস্যু হইতে পারে। সো তুমি যদি এই ফেব্রিকটা দিয়ে গার্মেন্টস বানাও বা এই ফেব্রিকটা আমার থেকে নেও, বায়ারকে যদি আমি বলতে পারি, তাহলে কিন্তু আমাকে এই প্রবলেম গুলো আমি টেস্টিং করে হোক বা আমার ইন থেকে কোয়ালিটি এসিউরেন্স করে দেন আমি তোমাকে বলতে পারবো যে এটা এই ধরনের প্রবলেম হইতে পারে। তাইলে বায়ারকে যদি আপনি একটা ভাইব দিতে পারেন আগেই যে এই প্রবলেম গুলা আপনি আগে আইডেন্টিফাই ধরতে পারতেছেন টেকনিক্যাল টিম, তখন মার্চেন্ডাইজারের জন্য কাজটা খুব ইজি হয়ে যায়। কোন সেন্স থেকে? তারা মানে আসলে প্রবলেম কিন্তু সব ফেব্রিক হয় না। আপনি যদি 100টা স্টাইল হয়, এর মধ্যে দেখবেন সর্বোচ্চ 10টা স্টাইলে আপনার প্রবলেম হচ্ছে। তো ওই 10টা স্টাইল যদি আপনি আগে থেকে ধরে দিতে পারেন মার্চেন্ডাইজারকে, তখন দেখা যায় যে মার্চেন্ডাইজারও খুব হ্যাপি থাকে এবং তারা আগে থেকেই মানে মাথায় থাকে যে না, এই ফেব্রিক গুলা যেহেতু একটু ক্রিটিক্যাল, তাহলে এটাতে আমি এক্সট্রা ফোকাস দিই, তখন আমার ডেভেলপমেন্টে প্রবলেম ক্রিয়েট হয় না। আমরা কি বুঝতে পারতেছি? একটু রেসপন্স করলে ভালো হয়, তাহলে আমার জন্য ইজি হচ্ছে। ওকে, আমি আরেকটা কথা বলবো। অনেক আমরা একটু লাইনটা পড়ি। মেনি পিপল মিস্টেক সোর্সিং ফর জাস্ট ফাইন্ডিং সাপ্লায়ার্স, overlooking its comprehensive processes. Sourcing is about finding suitable suppliers or service providers and adhering to specific company needs. It is the starting point of the supply chain, crucial for productivity and cost effectiveness. আসলে অনেকে আমরা মনে করি শুধুমাত্র সাপ্লায়ার খোঁজাটাই আমাদের সোর্সিং এর হয়তো মেইন কাজ, বাট ব্যাপারটা তা না। সাপ্লায়ার খোঁজা এটা একটা ক্রাইটেরিয়া, ভালো সাপ্লায়ার যে তারা কি ধরনের প্রোডাক্ট বানাইতে পারে, তাদের
সাপ্লাই চেনটা কতটুকু স্ট্রং, সবকিছু নিয়ে একটা এই এই সাপ্লায়ার আমাদের যে বায়ারের আমাদের যে ক্রাইটেরিয়া আছে সবগুলা মিট করবে কিনা, তাদের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড আছে কিনা, তাদের কোম্পানির মানে ক্যাপাসিটি আছে কিনা। এরকম হইতে পারে যে আমি তাকে মার্চেন্ডাইজার তাকে অর্ডার দিবে 1 লাখ গজের বা 1 লাখ পিসের গার্মেন্টসের। তো আমি যদি দেখি যে এটা যদি 1.5 লাখ কি বলে গজের অর্ডার, তো আমার ফ্যাক্টরির ক্যাপাসিটি আছে ধরেন 50,000। তো আমি কি এই ফেব্রিক মিলে যাব? অবশ্যই না। তাইলে আমার এই ফেব্রিক মিল সিলেক্ট করার আগে ক্যাপাসিটি, তার কি কি মেশিন আছে, এই মেশিন দিয়ে আসলে কোয়ালিটি আউটপুট জাজমেন্ট করা যাবে কিনা, সেই জিনিসগুলা আমার জানতে হবে। আমরা যদি উদাহরণ দেই, বাংলাদেশের নেক্সটের সোর্সিং টিম আছে, লিডেলের সোর্সিং টিম তার বাংলাদেশে নাই, তারা হংকং সিঙ্গাপুরে বসে। এক্সপ্রেসের ভাই যেহেতু এমজিএফ এ কাজ করছে, এমজিএফ এক্সপ্রেস এমজিএফ এর থ্রুতেও কাজ করে, আবার লিয়াংফাংও ছোট্ট একটা পোর্শন আছে, তাদের সোর্সিং টিমও আছে বাংলাদেশে। আচ্ছা, এখন আসি, আমরা একটু মোটামুটি আইডিয়া নেই যে কি কি জিনিস আমার থাকা লাগবে। ওয়ার্ল্ডস ম্যাক্সিমাম মিলের আমার একটা ডিরেক্টরি থাকা লাগবে, যে কে কোন মিল কি ধরনের ফেব্রিক প্রডিউস করতে পারবে, কোন ধরনের ফেব্রিকে কোন মিল এক্সপার্ট। নলেজ অফ প্রোডাক্ট এন্ড ক্যাপাবিলিটিস অফ মিল, ওই সাপ্লায়ার মেট্রিক্স আপনি ডেভেলপ করবেন। যে আমি আপনাদের অলরেডি আমার কাছে ডেভেলপ করা আছে, আমি দীর্ঘদিন যেহেতু চাকরি করছি, আমার কাছে কালেকশনে অনেকগুলো সাপ্লায়ার মেট্রিক্স আছে। কোন মিল তাদের কোন ধরনের ফেসিলিটিস আছে, ইয়ার্ন আছে কিনা, বা ইয়ার্ন থাকলে কোন ধরনের ইয়ার্ন তারা বানায়, ফেব্রিক থাকলে কোন ধরনের ফেব্রিক বানায়। এই যে আমাদের রিসোর্স গুলো আছে অলরেডি আপনাদের জন্য রেডি করা আছে, আমি আপনাদেরকে এটা প্রোভাইড করব। দেন স্ট্রং কানেকশন এন্ড কমিউনিকেশন উইথ সাপ্লায়ার, মানে আসলে এই ইন্ডাস্ট্রিতে আপনি সম্পর্ক দিয়ে 70% প্রবলেম সলভ করতে পারবেন, সম্পর্ক দিয়ে। বাকি 30% ধরেন টেকনিক্যাল মার্চেন্ডাইজিং বলেন বা সিস্টেমের ভিতরে, বাট 70% মানে কমিউনিকেশনের ভিতরে। আপনি স্টুডেন্ট হিসেবে বলেন বা যে কোনো, আমাদের সবচেয়ে দুর্বলতা হলো প্রেজেন্টেশন এটার মধ্যে। তা আমরা গুড প্রেজেন্টেশন, আমাদের প্রেজেন্টেশন স্কিলটা আমরা কিভাবে ডেভেলপ করতে পারি। প্রথম থেকেই যারা দিন শেষে আমরা সবাই মার্কেটিং করি, কারণ মার্চেন্ডাইজিং টিম বলেন বা মার্কেটিং টিম বলেন, আমাদের প্রোডাক্ট গার্মেন্টস সেল করতে হয় বা ফেব্রিক সেল করতে হয় বা নিজেকে সেল করতে হয়। তো এই জন্য গুড প্রেজেন্টেশনটা খুব জরুরি। দেন আপনার আমরা যেহেতু বাহিরের দেশের বায়ারদের সাথে বা মানুষদের সাথে কন্ট্যাক্ট করি, ইংলিশের ফ্লুয়েন্ট স্পিকিংটা খুব জরুরি। আমি দেখছি টেকনিক্যাল নলেজে এক্সপার্ট না হয়েও ইন্ডিয়ান ম্যাক্সিমাম লোক শুধুমাত্র প্রেজেন্টেশন এবং ইংলিশ স্পিকিং এ খুব ফ্লুয়েন্ট হওয়ার কারণে বড় বড় পজিশন গুলা, ফ্যাক্টরি বলেন, বাইং অফিস গুলান এখনো দখল করা আছে। ঠিক আছে, এটা যেটা আমাদের জন্য অ্যালার্মিং। সো আমরা এই জায়গাগুলা টেকনিক্যাল নলেজের পাশাপাশি ডেভেলপ করব। ইমেল রাইটিং, আমরা অনেকে ইদানিং এআই আসছে, এই আমাদের আসলে রিসোর্স এখন অভাব নাই। আমি আসলে নিজেকে কতটুকু প্রস্তুত করব। আমরা প্রত্যেকটা মানুষ এক একটা প্রোডাক্ট, এটা সবসময় মনে রাখবেন। আমরা প্রত্যেক দিন আমাদেরকে সেল করি। তো সেই থেকে আপনাকে কিন্তু সারা ওয়ার্ল্ড চিনবে বা ফ্যাক্টরি সাপ্লায়াররা চিনবে আপনার ইমেল কমিউনিকেশনের উপরে। আমার বস স্মরণ করছি, আমার আজকে আমার ক্যান পার্কে একজন বস ছিল মাসুদ ভাই, উনি আমাকে আসলে ইমেল রাইটিং এ, আমি আসলে প্রথমে ইমেল খুব ভালো লিখতে পারতাম না, তো আমাকে প্রফেশনালি ফুললি ইমেল রাইটিং এর জন্য কোপ আপ করার জন্য ফুললি সহায়তা করছে মাসুদ ভাই নামে একজন। উনি এখন শ্রীলঙ্কাতে হিদ্রামানির হেড হিসেবে শ্রীলঙ্কাতে বসেন, উনি কিন্তু বাংলাদেশি। তারপরে আমি স্মরণ করছি আমার এক্স বস, যিনি নেক্সটের ইউকে অফিসে বসেন, হীরক রয়। উনিও খুব দ্রুত এবং ফাস্ট বায়াররা আসলে কিন্তু খুব মানে সহজে আপনার তাড়াতাড়ি খুব রেসপন্স চায়। তো সেই থেকে ইমেলটা আপনার ইমেইলে আপনাকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। আর আইটি রিলেটেড যে স্কিল গুলো আছে, যেমন আপনি ক্যানভার অ্যাপ বলতে পারেন, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট বলতে পারেন,
বা এই জায়গায় যতটুকু আপনাকে নিজেকে ডেভেলপ করা যায়। আসলে শিখার কোনো শেষ নাই, আপনি নিজেকে কিভাবে রেডি করবেন এটা আপনার ব্যাপার। দেন মিল প্রোফাইল গুলো আপনি কালেক্ট করবেন, ওইখানে আপনি একটা মোটামুটি আইডিয়া পাবেন। মিল অডিট রিপোর্ট গুলো আপনি কালেক্ট করবেন, মিলের সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া পাবেন। এরপরে বিভিন্ন টেক্সটাইল ফেয়ার গুলো আপনি ভিজিট করবেন, তখন আপনার অনেক মিলের সাথে পরিচয় হবে। দেশি বিদেশি অনেক ফেয়ারে ফেব্রিক সোর্সিং টিমের যারা আছে ওনারা যান। তারপরে ফেব্রিক মিলের বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে, যেমন গডস, জিআরএস, ওইকোটেক্স। আগে থেকে যদি ফেব্রিক সোর্সিং টিম একটা মিলের সবকিছু ডাটা কালেক্ট করে রাখে, পরবর্তীতে বাল্কের টিমের জন্য এবং মার্চেন্ডাইজারের জন্য কাজ করাটা খুবই সহজ। আমরা অনেকে বলি না যে মার্চেন্ডাইজিং এর কাজটা অনেক প্যারা, 24 ঘন্টা কাজ করতে হয়, এটা সেটা। বাট সমস্যা হলো আমরা টেকনিক্যালি এই জিনিসটা দেখা গেছে কি, মার্চেন্ডাইজার ভাই যে আছেন উনিও হয়তো ফুললি ডেডিকেট করার সময় পাচ্ছেন না, বা যাকে ডেডিকেট করবেন ওই কোলাবোরেশনটা ঠিক মতো হচ্ছে না। এই সবাই দেখা যাচ্ছে একই দিকে দৌড়াচ্ছে, অথচ যার কাজটা যে যদি ফুললি ঠিক মতো করে দেয়, যেমন ফেব্রিক সোর্সিং টিমের উনি যদি ঠিকঠাক ওনার কাজটা করে দেয়, মার্চেন্ডাইজার ভাই এবং পরবর্তী যে বাল্কের লোক আছে ওনার জন্য কিন্তু কাজটা খুব সহজ হয়ে যায়। তখন এই মার্চেন্ডাইজার ভাইয়ের লাইফ থেকে তার ফ্যামিলিতে দেওয়ার জন্য কিছু সময় বেঁচে যায়। তো আমরা চেষ্টা করব সবাই সবাইকে সহায়তা করার জন্য। দেন বর্তমানে সাস্টেনেবিলিটি একটা কমন কনসার্ন। ওই মিল কি সাস্টেনেবল প্রোডাক্ট তৈরি করতে পারে কিনা, বা ওদের অর্গানিক ওসিএস সার্টিফিকেট আছে কিনা, গডসের সার্টিফিকেট আছে কিনা, তারা ওই প্রসেস গুলা মেনটেন করে কিনা, এগুলা আমরা একটা যে সময় মিলগুলো অডিট করব তখন জানার চেষ্টা করব। আর গার্মেন্ট সোর্সিং এর বা গার্মেন্ট ফ্যাক্টরির ফেব্রিক সোর্সিং টিম এরকম আছে, ধরেন ক্যান পার্কে আছে, তারপরে এফসিআইবিডি তে আছে। এই দুইটা হলো গার্মেন্টস এর ক্ষেত্রে বাংলাদেশ সবচেয়ে বিখ্যাত, যাদের খুব হাইলি এক্সপার্টাইজ ফেব্রিক টিম আছে ক্যান পার্ক এবং এফসিআইবিডি তে, তালিসমান যেটাকে আমরা বলি। দেন স্কোয়ার গার্মেন্টস এ আছে, দেন এমএনজে তে আছে সোর্সিং টিম, যারা হলো কলাম্বিয়া গার্মেন্টস বা জেনেসিস ওয়াশিং আমরা বলি, এমএনজে ওই গ্রুপের আছে। এরকম আরো অনেকগুলার আছে, আমি জাস্ট যারা হলো টপ ক্লাস মার্কেটে তাদের একটা উদাহরণ দিলাম। আচ্ছা, সবাইকে আমার কথা বুঝতেছেন বা ক্লাস কি ইফেক্টিভ মনে হচ্ছে কিনা? আমরা ফার্স্ট ক্লাস হিসেবে হয়তো আমাদের যারা আমি একটু যারা ইন্ডাস্ট্রিতে আছেন, যদি রাব্বি ভাই থাকেন ওনার থেকে শুনতে চাচ্ছি যে আপনি জিনিসগুলো হয়তো জানেন। আমি আসলে স্টুডেন্টদের জন্য ফার্স্ট ক্লাস শুধুমাত্র মানে মার্কেটটা আসলে যদি পরিচয় না করাই তারাও আসলে টার্ম গুলো বুঝবে না। রাব্বি ভাই কি আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ইন্ডাস্ট্রির কেউ কে আছেন? ভাই আমি আবির? হ্যাঁ, হ্যাঁ আছি। আচ্ছা, আপনি তো মোটামুটি ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে আছেন, এই টার্মগুলো অলরেডি জানেন। তারপরেও আপনার কাছে আমি যেহেতু এখানে স্টুডেন্ট আছে অনেকগুলা, আমরা মার্কেটটা পরিচয় করার জন্য আগে ফার্স্ট ক্লাসে আমরা চেষ্টা করতেছি। তো সেক্ষেত্রে আপনার ইন থেকে আপনার 2 মিনিটে বা 1 মিনিটে একটা ফিডব্যাক দিলে ভালো হয় যে ইফেক্টিভ হচ্ছে কিনা। যে কোনো একটা এটা তো টেকনিক্যাল সেশন, বাট শুরু করার জন্য আসলে বিষয়গুলোর সাথে পরিচিত করে দেওয়া, যেমন ফরওয়ার্ড লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যেগুলো টেকনিক্যাল টার্ম গুলো আছে এইগুলা জানা আসলে জরুরি। না হলে জিনিসটা তো খোলাসা হইলো না। কার কি রেসপন্সিবিলিটি আছে, একটা বাইং হাউস কিভাবে ফর্ম করতেছে, একটা ইন্ডাস্ট্রিতে কিভাবে টিমটা ফর্ম করতেছে, ইন্ডাস্ট্রিতে কারা লিড করতেছে ওভেন ফেব্রিকে, এইসব বিষয়গুলো আসলে জানাটা জরুরি ছিল। সো আমি মনে করি ইফেক্টিভই হচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তারপরেও কারো যদি কোনো সাজেশন থেকে আমাদের বলবেন, আমরা আমাদের ইন থেকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার সবাইকে চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা আসলে আজকের ফার্স্ট ক্লাস হিসেবে এখন 10টা 8 বাজে, আমরা চেষ্টা করব কিছুক্ষণের মধ্যে ফার্স্ট সেশনটা আমরা শেষ করার জন্য। আমরা নেক্সট সেশনে আমরা যে জিনিসগুলো জানবো, ফেব্রিকের একটা মিল কিভাবে অডিট করে এবং একটা অডিট রিপোর্ট ফুললি অ্যানালাইসিস করব। আমরা আপনাদের ধরে ধরে দেখাবো যে আসলে অডিট রিপোর্টটা আপনারা একটা দেখলে বুঝতে পারবেন
একটা ইয়ার্ন ডাইং এর ফেব্রিক মিল, একটা বাংলাদেশি 2টা ফেব্রিক মিল এবং চায়নার 2টা ফেব্রিক মিল অডিটের সিস্টেম এবং অডিট রিপোর্টটা আমরা অ্যানালাইসিস করে আপনাদের দেখাবো। 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, কোম্পানি প্রোফাইল গুলা আসলে কিভাবে জরুরি, দেন আমরা ডিজাইন প্যাক কিভাবে অ্যানালাইসিস করব। নেক্সট ক্লাসটা মোটামুটি অনেক ইফেক্টিভ, কারণ আরো ইফেক্টিভ হবে টেকনিক্যাল টার্ম রিলেটেড, কারণ আমি যে সময় একটা মিল অডিট করতে যাব তখন আমার কি কি টেকনিক্যাল টার্ম জানা লাগবে বা কি কি জিনিসগুলো আমি দেখব, এটা হলো আমার নেক্সট ক্লাসের টপিক। তো সেই হিসেবে আজকে আরেকটু আমরা দেখব যে ফেব্রিক মার্চেন্ডাইজার বা সোর্সিং টিমের রেসপন্সিবিলিটিস যেগুলো আছে, আমরা অলরেডি মোটামুটি একটা আইডিয়া পাইছি। তারপর আমরা বলবো যেমন আইডেন্টিফাই অ্যান্ড সোর্স হাই কোয়ালিটি ফেব্রিক্স ফ্রম ভেরিয়াস সাপ্লায়ার্স, নেগোশিয়েট প্রাইসিং, প্রাইস রিলেটেড যে নেগোসিয়েশনটা আছে তা ফেব্রিক মার্চেন্ডাইজার তারা এটা করবে বা ফেব্রিক সাপ্লায়ারের সাথে কন্ট্রাক্ট করবে। Collaborate with design and production teams to understand fabric needs, manage lead times to ensure timely delivery of materials, maintain an up-to-date sourcing database and track orders. সোর্সিং এর ওই যে আমি আপনাদের যেই জিনিসটা দিব যে আপনি আসলে দিন শেষে আমি দেখছি যে যারা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস করতে মার্কেটে, যেমন ক্যান পার্কে আমি দেখতাম কি যারা আমরা সোর্সিং টিমে ছিলাম তাদেরকে বছর শেষে একটা প্রেজেন্টেশন দেয়া লাগতো যে আমার টিমের মাধ্যমে আমি কতগুলা সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করলাম, কতগুলা ফেব্রিক সোর্স করলাম, তার মধ্যে কত পার্সেন্টেজ আমার অর্ডার হয়েছে এই জিনিসটা, এবং আমার মাধ্যমে মানে ফ্যাক্টরির কতটুকু প্রফিট হয়েছে। তো এটা কিন্তু খুব চ্যালেঞ্জিং একটা বিষয়। তো সেই বা আমি কি ধরনের কাজ করছি এটা বছর শেষে বা 6 মাস পর পর তাদের একটা প্রেজেন্টেশন দেওয়া লাগতো। তো সেই হিসেবে আপনার ডাটাবেস মেনটেন করাটা খুবই ইম্পর্টেন্ট। অ্যানালাইজ মার্কেট ট্রেন্ডস টু মেক ইনফর্মড পারচেজিং ডিসিশনস, মার্কেটের ট্রেন্ডটা বোঝা লাগবে। এনশিওর অল সোর্স ফেব্রিক্স মিট কোয়ালিটি এন্ড কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডস, আপনি এমন একটা ফেব্রিক সোর্স করলেন যেটা আপনার বায়ারের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মিললো না, তো ফেব্রিকের সবকিছু ডেভেলপ সবকিছু ক্লিয়ার হয়ে গেল, অর্ডারও হইলো, কিন্তু দিন শেষে দেখা গেল ওই মিলের কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড নাই, তখন কিন্তু মার্চেন্ডাইজারও ঝামেলায় পড়বে, ফেব্রিক টিমও ঝামেলায় পড়বে। সো আমরা আগে থেকেই ফেব্রিক টেকের কাজ হলো প্রোঅ্যাক্টিভলি কাজ করা যাতে মার্চেন্ডাইজার ভাই এবং যারা আছেন পরবর্তীতে তারা কোনো ধরনের ঝামেলার না পড়ে। সোর্সিং টিমের স্কিল কি থাকতে হবে আমরা আগেও বলছি, নেগোসিয়েশন, সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, টেক্সটাইলের ম্যানুফ্যাকচারিং এর সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া, খুব হাইলি নলেজ ব্যাপারটা তা না, নলেজ খুব হাইলি থাকলে ভালো, বাট মিডিয়াম লেভেলের নলেজ হলেও চলবে। ভেন্ডর ম্যানেজমেন্টের একটা যারা যেহেতু ফ্যাক্টরির সাথে একটা কানেকশন থাকতে হবে, ইআরপি সিস্টেম সম্পর্কে আইডিয়া থাকতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া থাকবে, মাইক্রোসফট এক্সেল সম্পর্কে, যেহেতু আমরা সাপ্লায়ার ডাটাবেজ নিয়ে কাজ করব বা সোর্সিং ডাটাবেজ নিয়ে এক্সেল নিয়ে আমরা কাজ করতে থাকবো। দেখেন এখানে আমি একটা জব সার্কুলার দেওয়ার ট্রাই করছি যে ম্যানেজার ফেব্রিক ডেভেলপমেন্ট এন্ড টেকনোলজি, at least 10 years experience in fabric merchandising, sourcing and development, education textile নিয়ে। মোটামুটি আমরা যেই এই এতক্ষণ যা আমরা পড়লাম বা আমরা চেষ্টা করছি আয়ত্ত করার, এই রিলেটেড মার্কেটে অনেক ধরনের জব আছে। আপনি টেকনিক্যাল ম্যানেজার পর্যন্ত হইতে পারবেন এক্সটেন্ড ফেব্রিক টেক হিসেবে জয়েন করে, বা আমি বলবো আপনি যদি ফেব্রিক টেক হিসেবে জয়েন করেন এর আগে কি কি কোন কোন সেক্টরে জব করে যাওয়া ভালো, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব। বাট মার্কেটে কিন্তু এখন অ্যাভেলেবেল জব আছে। আমার কাছে অনেক জবের জন্য মানে অনেক এইচআর এখনো সিবি চায় বা অনেক বড় ভাই সিবি চায় যে এই ক্রাইটেরিয়া মিট করে দেন, বাট আমরা দিতে পারি না, কারণ মার্কেটে এনাফ স্কিল বা ক্রাইটেরিয়া মিট করে সব দিক মিলিয়ে মোটামুটি পারফেক্ট লোক পাওয়াটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, আমরা নিজেকে সমস্যা হইলে কি আমরা আসলে সবাই খুব দ্রুত উন্নতি করতে চাই, বাট আমরা কেউই নিজের স্কিল ডেভেলপ করতে চাই না বা ইনভেস্ট করতে চাই না। তো আসলে দিন শেষে সবকিছু আসলে মানি না। হ্যাঁ, এটা আমার মনে রাখতে হবে। মানির সাথেও, মানি একটা ইম্পর্টেন্ট জিনিস, বাট মানির সাথেও আমার নিজের নলেজটা খুব ইম্পর্টেন্ট। নলেজের পিছনে আপনি দৌড়ান, মানি আপনার পিছনে অটোমেটিক দৌড়াবে। আমরা ক্লাস শেষ করব
একটা জিনিস দেখে এখানে ফেব্রিক প্রত্যেকটা টার্ম এবং প্রত্যেকটা রিপোর্ট আমরা দেখবো এর পরের ক্লাসে। যেমন মিল অডিট রিপোর্ট বাই টেকনিক্যাল টিম, আমরা অডিট রিপোর্ট একটা খুব বড় একটা অডিট রিপোর্ট থাকে, এটা অ্যানালাইসিস করে আপনাকে যে সময় ধরাই দিব আপনি বাকি টার্মগুলো খুব সহজে, টেকনিক্যাল টার্মগুলো আপনি ইজিলি কোপ আপ করতে পারবেন। মিল প্রোফাইল আপনারা দেখতে পারবেন, বায়ার নমিনেটেড সাপ্লায়ার, নন নমিনেটেড সাপ্লায়ার, এই জিনিসগুলা কি, ফেব্রিক বুকলেট, ফেব্রিক সোয়াচ কি, হ্যাঁ, ডিজিটাল প্রেজেন্টেশন কিভাবে করে, ফেব্রিক লাইব্রেরি জিনিসটা কি, সিজন জিনিসটা কি, ভিসি মানে কি, বায়ার্স মিটিং কি, এসওপি কি। তো সেই সেন্স থেকে আমরা একটা জিনিস আমরা আজকে দেখি যে ফেব্রিক বুকলেট, বুকলেট জিনিসটা কি, আমরা যেহেতু সময় আমাদের খুব কম, আপনারা কি দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই। আচ্ছা দেখেন, এটা আমি যে সময় নেক্সট সোর্সিং এ ছিলাম, এখানে লেখা আছে দেখেন, উইন্টার 23 ফেব্রিক প্যাক, উইন্টার 23 বেবি বয় শার্টস ফেব্রিক। তার মানে এই জিনিসটা হইলো উইন্টার 23 মানে 2023 সালের উইন্টার সিজনের জন্য কোন কোন ধরনের ফেব্রিক চলবে, এটা বায়ারের রিকোয়ারমেন্ট অনুসারে বায়ারকে সোর্স করে ফেব্রিক টিম, ফেব্রিক সোর্সিং টিম তাদেরকে পাঠাবে। ক্লিয়ার? আমি আবারও বলি, ফেব্রিক সোর্সিং টিম বায়ারের এবং ডিজাইনারের রিকোয়ারমেন্ট অনুসারে বা কনসেপ্ট অনুসারে বায়ারকে সোর্স করে তারা এটা বই আকারে পাঠাইতে পারে, তারা ফেব্রিকের হ্যাঙ্গার হিসেবে পাঠাইতে পারে, হ্যাঁ, এরকম যে কোনো ভাবে পাঠাইতে পারে। যেমন এটা বলা হয়েছে বেবি বয় শার্ট, মানে যারা নিউবর্ন বেবি আছে ওই বেবি বয় শার্টের জন্য এটা। এই এখন যেমন ডিজাইনার বা বায়ার যেটা বলছে যে ক্যামল, ক্যামো মানে আমরা যেগুলা এই আর্মিদের যে প্রিন্ট গুলা বলি, এগুলাকে বলি আমরা নর্মালি ক্যামো প্রিন্ট। হ্যাঁ, আর্মিদের যে প্রিন্ট গুলা, এখানে লেখা আছে কি দেখেন, ট্রাডিশনাল ডেজার্ট খাকিস ক্যামোস উইথ চকোলেট টোনস অন কার্গো বটমস এন্ড কজি বক্স। তারা কিছু ইন্সপাইরেশন ইমেজ দিয়ে দিছে আমাদের, হ্যাঁ, বায়ার বা ডিজাইনার ইন্সপাইরেশন ইমেজ দিয়ে দিচ্ছে যে আমার এই ধরনের প্রোডাক্ট বানাইতে আমার এই ধরনের ফেব্রিক গুলা তুমি আমাকে পাঠাও। আপনারা কি বুঝতে পারতেছেন? এটা কিন্তু ছবি। আপনারা কি ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, ওই অনুসারে দেখেন আমরা ফেব্রিক সোর্সিং টিম আমরা কি করছি, এই যে দেখেন ওই ইন্সপাইরেশন অনুসারে, ওই কালারের টোন অনুসারে আমরা কারা এই ধরনের ফেব্রিক ভালো বানায় ওই সাপ্লায়ারদের সাথে মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করি। দেন সাপ্লায়ার আমাদের এই ধরনের হ্যাঙ্গার গুলা বা এই ধরনের সোয়াচ গুলা আমাদেরকে কি করে পাঠায়। তো এখানে আমরা ফেব্রিকের রেফারেন্স নাম্বার, কম্পোজিশন, ওয়েট, উইথ লিখে লিখে করে, এটা কিন্তু ফিজিক্যাল ফেব্রিক ছিল, আমি স্ক্যান করছি, ওই ইন্সপাইরেশন অনুসারে আমাকে সোর্স করতে হয়েছে। আমি কিন্তু একটা গাইডলাইন পাইলাম, তো ওই অনুসারে আমি কি করলাম, সোর্স করছি। দেখেন আমার যে ক্যামো প্রিন্টের যে দরকার ওই অনুসারে আমি সোর্স করে যে 207 জিএসএম, কম্পোজিশন 98% কটন 2% স্পান্ডেক্স, ফেব্রিক রেফারেন্স মানে ফেব্রিকের একটা নাম আর কি, ওই যে সাপ্লায়ার থেকে আমরা নিয়েছি ওই ফেব্রিকের সাপ্লায়ারের নাম। এই যে ক্যামো প্রিন্ট। দেন এরকম আরো আছে যে এখানে বলছে আবার যে অ্যাডভেঞ্চার, অ্যাডভেঞ্চারের জন্য তাদের কনসেপ্ট কি, স্ট্রাকচার্ড রিপ স্টপস এন্ড হেভি হেরিং বন্স। রিপ স্টপ ওভেনের একটা ফেব্রিক, বিশেষ করে বাংলাদেশ আর্মির যে বর্তমান ড্রেসটা আপনারা দেখেন, বাংলাদেশ আর্মির ওই আর্মির ড্রেসটা আপনারা যদি ভালোভাবে খেয়াল করবেন দেখবেন এটা হলো রিপ স্টপ ফেব্রিকে তৈরি করা, হ্যাঁ, যেটা খুব হেভিলি স্ট্রং হয় এবং হেভি হেরিং বন্স। হেরিং বন একটা ডিজাইন যেটা হলো মাছের কাটার মতো হয়, ঠিক আছে। তো তারা আমাদেরকে ডিজাইনার এবং বায়ার কিছু ছবি দিছে ইন্সপাইরেশন, ওই ইন্সপাইরেশন ইমেজ অনুসারে আমরা চেষ্টা করছি কিছু ফেব্রিক সোর্স করে সেগুলা ইনফরমেশন দিয়ে পাঠানোর জন্য। এখানে আমি বলে রাখি, সোর্সিং টিম যদি আরো এখানে কিন্তু কিছু জিনিস তারা মিস করছে, ফেব্রিক রেফারেন্স, কম্পোজিশন, ওয়েট, উইথ, এখানে যদি ফেব্রিক
কনস্ট্রাকশনটাও অ্যাড করতো, তাহলে জিনিসটা আরো সুন্দর হইতো। ঠিক আছে, যত ইনফরমেশনটা ভিজিবল বা ক্লিয়ার থাকা যায় ততই পরবর্তী কাজের জন্য সহজ। আমরা সবাই কি বুঝতে পারছি? আজকে এটাই আমাদের লাস্ট টপিক। আমরা জি যদি ভাই। আস্তে আস্তে দেখেন আমরা অনেকগুলা ফেব্রিক কিন্তু সোয়াচ আকারে বায়ারের ইন্সপিরেশন অনুসারে। এই যে দেখেন আরেকটা আমরা দেখি, এখানে বলছে যে অ্যাবস্ট্রাক্ট চার্ম, প্রাইমারি কালার, স্যাচুরেটেড কোডস, ফ্লাফি টেক্সচার্স, নিউ কুইল্টেড প্যাটার্নস, স্পঞ্জি রিপস এন্ড কালার রিল টুইলস। ঠিক আছে, এগুলো সব হলো এক একটা ফেব্রিকের স্ট্রাকচার এবং আইটেমের নাম। তো আমরা প্রত্যেকটা ফেব্রিক কিন্তু আমরা আমাদের একটা ক্লাসই আছে শুধুমাত্র বিভিন্ন ধরনের ফেব্রিক নিয়ে আমরা আলোচনা করব। ওইখানে আমি থাকবো, আমার সাথে একজন স্পেশাল গেস্টও থাকবে আপনাদের জন্য, ইন্ডাস্ট্রি পারসন। আমরা দুইজন মিলে খুব আপনাদেরকে কি কি ধরনের ওভেন ফেব্রিক আছে, কি ইউজ এবং কিভাবে আপনারা সহজে আইডেন্টিফিকেশন করতে পারবেন এটা আলোচনা করার ট্রাই করব। তো বায়ারের ডিজাইন এবং চাহিদা অনুসারে আমরা এই যে দেখেন ফেব্রিক সোয়াচ আমরা সাপ্লায়ার থেকে সোর্স করছি, সোর্স করে আমরা কিন্তু এখানে এই যে অ্যাটাচ করে বায়ারের জন্য আমরা পাঠাইছি। এটাকে আমরা ফেব্রিক সোর্সিং বুকলেট বলতে পারি, বা অনেকে বই আকারে না পাঠায় শুধু হ্যাঙ্গার পাঠায়। ঠিক আছে, তো এটা হলো এখানে দেখেন আরো ফেব্রিক আছে, তো এটা হলো ডেনিমের জন্য। ওকে, আমরা তাহলে মোটামুটি একটা আইডিয়া পাইলাম যে বুকলেট কিরকম হয় বা সোর্সিংটা ফেব্রিকের ইন্সপায়ারেশন অনুসারে কিভাবে হয়। তো আজকের জন্য আমি মোটামুটি চেষ্টা করছি আপনাদেরকে ফ্যাক্টরি রিলেটেড এবং টেকনিক্যাল টার্মগুলা বা সোর্সিং রিলেটেড টার্মগুলোর সাথে পরিচয় করা দেওয়ার জন্য। তো এই ব্যাপারে আজকে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনাদের ইন থেকে আপনারা করতে পারেন। নেক্সট ক্লাসে আমরা কি আলোচনা করবো আমরা তো বললাম। থ্যাংক ইউ। কারো যদি কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রেজ করে বলতে পারেন। হ্যাঁ, আপনারা নির্দ্বিধায় কোশ্চেন করতে পারেন। এটা আসলে আমরা নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। এখানে আমরা কেউ টিচার না, আবার কেউ স্টুডেন্ট না, সবাই স্টুডেন্ট সবাই টিচার। তো সেই থেকে আমরা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। এই যে সোয়াচ এন্ড স্যাম্পল এই দুটার মধ্যে কি কোনো টেকনিক্যাল পার্থক্য আছে? মানে লাস্টে এসে আমরা দেখছি যে সোয়াচ। সোয়াচ বলতে আমরা যে জিনিসটা বুঝি ফেব্রিকের ছোট একটা টুকরা। হ্যাঁ, আমরা যদি বলি যে আমরা যে এই যে বুকলেটের মধ্যে দেখছেন ছোট ছোট এই একটা ছোট পরিমাণ ফেব্রিক অ্যাটাচ করে দিলাম, এটাকে আমরা নরমালি ফেব্রিক সোয়াচ বলি, বা এর চেয়ে ছোট হইতে পারে। আর হ্যাঙ্গার বলতে আমরা বুঝি হ্যাঙ্গারের A4 সাইজের মতো মোটামুটি একটা এরিয়ার আমরা ফেব্রিক থাকে, এই ফুল যেটার মধ্যে ফেব্রিকের ফুল ডিটেলস থাকে। আমরা ফেব্রিকের হ্যাঙ্গার কিরকম হয় আমরা নেক্সট ক্লাসে দেখাবো, আমরা ভিজুয়ালি আমরা প্রেজেন্টেশন করব। আশা করি উত্তরটা পাইছেন যে ফেব্রিক সোয়াচ হলো মানে ফেব্রিকের স্মল টুকরা, মোট কথা সহজ ভাষায় যদি বলি। জি, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, কারণ আমি বলি বায়াররা কিন্তু আসলে আপনাকে যে প্রোভাইড করবে অ্যানালাইসিসের জন্য অনেক বড় ফেব্রিক আপনাকে দিবে না। দেখা যাবে খুব ছোট ছোট আপনার ফেব্রিক থাকে, ওইটাকে অ্যানালাইসিস করে R&D টিম দেন হইলো হুবহু এটাকে কপি করে বানায়। ক্লিয়ার? আর কেউ জি, জি। আছেন? আর কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। আর যদি কারো কোশ্চেন থাকে আজকের ক্লাসের জন্য। আচ্ছা, রাসেল ভাই। হ্যাঁ, রেজাউল করিম সোহান, আপনি আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ স্যার আমরা একদম লাস্ট টপিকে যেটা পড়ছিলাম যে সোর্সিং, যেটা মানে সোয়ার্চের মাধ্যমে আপনি দেখাইছেন, হ্যাঁ এখানে সোর্সিং বলতে স্যার কি মূলত আমরা ডিজাইনটাকেই মানে সোর্সিং করি? না, এখানে আপনি দেখেন যে আমরা যে বুকলেটটা যদি ওপেন করি, এখানে কিন্তু বায়ার কি করছে আপনি দেখেন। আমরা যদি ফার্স্ট ইয়াতে যাই, এখানে সে কি বলে দিছে, ট্র্যাডিশনাল
desert and khakis camos with chocolate tones on cargo bottoms and coes boards. আচ্ছা, কার্গো বটম, বটম বলতে আমরা কি বুঝাচ্ছি? যে প্যান্ট, হ্যাঁ, ছবি কিন্তু প্যান্টের। তো এখানে আমার ফার্স্ট ক্রাইটেরিয়া হইলো দেখেন ডেজার্ট খাকিজ এন্ড ক্যামোস। ওকে, তাহলে ক্যামো প্রিন্টের আমি এখানে ডিজাইন অনুসারে আমি সোর্স করলাম। ওকে, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট, আমার বটমের ফেব্রিক হওয়া লাগবে। আমি যদি এখানে শার্টের উপর ক্যামো প্রিন্টের ফেব্রিক নেই, লাইট ওয়েটের ফেব্রিক নেই, তাহলে কিন্তু হবে না, তাহলে সেগ্রিগেশন হয়ে গেল। আবার ফেব্রিক যেটা নিব, ফেব্রিকের ভিতরে এখানে নরমালি বিভিন্ন, যেহেতু আমরা ক্যামো প্রিন্ট করব, বায়ারের উদ্দেশ্যটা কি? ক্যামো গুলা নরমালি ইউজ হয় ধরেন আর্মিদের ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে। তো এই ধরনের ক্ষেত্রে আমার নলেজ থাকা লাগবে যে কোন ধরনের গার্মেন্টসে এই প্রোডাক্ট গুলা ইউজ হয়, ঠিক আছে, কাদের জন্য, ওই সেন্স থেকে আমি সোর্সিং করব। ক্লিয়ার? জি এখানে স্যার। ফেব্রিকও একটা ক্রাইটেরিয়া, আবার ডিজাইনটাও একটা ক্রাইটেরিয়া, জি মানে স্যার। আবার কি ধরনের প্রোডাক্ট হবে, গার্মেন্টস হবে, এটাও একটা ক্রাইটেরিয়া। তো এবং আপনি সোর্সিংটা এমন একটা মিল থেকে করবেন যাদের নিয়ে আপনি পরবর্তীতে প্রবলেমে পড়বে না। এরকম আছে ফ্যাক্টরি, এই মার্চেন্ডাইজাররা ভালো করতে পারবেন যে আপনি পেমেন্ট রিলেটেড অনেক ইস্যু থাকে, এলসি ঠিক মতো হয়েছে, আপনি পেমেন্ট দিচ্ছেন না ঠিক টাইমে, এরকম অনেক ধরনের মিল আছে যারা প্রবলেম। তাহলে প্রবলেমেটিক মানে কস্ট রিডাকশন করার জন্য প্রবলেমেটিক ফ্যাক্টরি বা মিলগুলা থেকে মানে অ্যাভয়েড করাটা ভালো। আর কেউ আছেন? আর কে যেন হ্যান্ড রেজ করছিলেন? হ্যাঁ, জাভেদ হোসেন, জি। স্যার, আজকে টপিকের ফার্স্টের দিকে আমরা জি বলেন, লিঙ্কেজ সম্পর্কে বলছিলাম। কিসের সম্পর্কে? লিঙ্কেজ, ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড লিঙ্কেজ, এইগুলো আমার একটু সমস্যা আছে। আপনার কথা বোঝা যাচ্ছে না আসলে, বুঝতে পারছি না, একটু জোরে বললে ভালো হয়। লিঙ্কেজ সম্পর্কে স্যার, মানে সাপ্লায়ার এবং মানে বাইং অফিস গার্মেন্টস লিঙ্কেজ, ওইটার কথা বলতেছেন? ওই লিঙ্কেজের কথা বলতেছেন? আই থিংক জিও ভাই, আমি ফরওয়ার্ড লিঙ্কেজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ফরওয়ার্ড লিঙ্কেজ আর ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেটা আমরা বলতেছি, আমরা নরমালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি যেটা আছে এটাকে আমরা নরমালি বলি যে আমরা ফেব্রিক সোর্সিং থেকে শুরু করে আমরা যে গার্মেন্টস মেক করি, মানে ফেব্রিক সোর্সিংও বলবো না, কাটিং থেকে শুরু করে আমরা যে গার্মেন্টস শিপমেন্ট পর্যন্ত এই যে ইন্ডাস্ট্রিটা আছে এটাকে আমরা নরমালি ফরওয়ার্ড লিঙ্কেজ বলতেছি, বা বাইং অফিসও ওয়ান কাইন্ড অফ ফরওয়ার্ড লিঙ্কেজ। এর পিছনে একটা গার্মেন্টস বানাইতে গেলে আমার কি কি লাগতেছে? আমার ধরেন সুতা লাগতেছে বা ইয়ার্ন লাগতেছে, আমার ফেব্রিক লাগতেছে। তো এই যে আইটেমগুলো, এগুলা কিন্তু আমরা প্রোডাকশন করতেছি, ব্যাক ইন থেকে এগুলা সাপোর্ট দিচ্ছে আপনার গার্মেন্টস মেকিং করার জন্য। এগুলা হলো আপনার ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যেগুলো আপনাকে সাপোর্ট দিচ্ছে একটা ফাইনাল গার্মেন্টস মেক করার জন্য। আশা করি আপনি ক্লিয়ার। ইয়েস স্যার, থ্যাঙ্কস। ওকে, আর কেউ? আসলে আমাদের সময় আজকে খুব আমরা বেশি নেওয়া বলছি, ফার্স্ট হিসেবে আমরা চেষ্টা করতেছি একটু সাপোর্ট। নাই ডাটা সেগুলো করে না, ওই যে ওয়ান স্যার বলছে যে হ্যাঁ কাউসার ভাই, স্যার কই হ্যাঁ, কাছে কাউসার ভাই। ওই যে 401। কাউসার ভাই কি কোনো কোশ্চেন করতেছেন? কোশ্চেন না করলে একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার একদম প্রথম দিকে স্লাইডে একটা দিক দেখছিলাম স্যার, ভেন্ডর। স্যার টেক্সটাইলে আসলে ভেন্ডর বলতে আসলে কি বোঝায় স্যার? ভেন্ডর বলতে আমরা গার্মেন্টস ফ্যাক্টরি, যারা গার্মেন্টস নিয়ে কাজ করে, এই গার্মেন্টস ফ্যাক্টরিকে আমরা নর্মালি ভেন্ডর বলে থাকি আর কি। ভেন্ডর ম্যানেজমেন্ট যে টার্মটা আছে, যে আমরা এখানে কয়েকটা টার্ম সবসময় মনে রাখবেন। ফেব্রিক মিলকে আমরা মিল হিসেবে চিনি, ফেব্রিক মিলকে মিল হিসেবে চিনি যারা শুধুমাত্র ফেব্রিক বানায়। আর গার্মেন্টস যারা বানায়, গার্মেন্টস ফ্যাক্টরি, তাদেরকে আমরা নর্মালি বলি ভেন্ডর, গার্মেন্টস যাদের ফ্যাক্টরি আছে। আর বাইং অফিস আর হইলো, আমি কিন্তু এই টার্মগুলা বারবার বলবো,
যে গার্মেন্টস ফ্যাক্টরি বা শুধু ফ্যাক্টরি বলতে পারি। শুধু ফ্যাক্টরি বললেও গার্মেন্টস ফ্যাক্টরি বুঝবেন। মিল যদি আমি বলি তাহলে বুঝবেন ফেব্রিক মিল। আর যদি বলি আমি যে আপনার বাইং অফিস বা লিয়াজ অফিস, বাইং অফিস লিয়াজ অফিস বুঝবেন, বা আমি যদি বলি ট্রেডিং অফিস বুঝবেন। ক্লিয়ার? জি স্যার। ওকে, জি। আর কেউ আছেন? হাসিবুল ইসলাম শিহাব। জি ভাই। আচ্ছা, আপনার কি কোনো কোশ্চেন আছে? আপনি মনে হয় হ্যান্ড রেজ করছিলেন। না ভাই, আমি কোশ্চেন করে ফেলছি। ওকে ওকে, আচ্ছা, বাকিদের যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন, আর যদি না থাকে আমরা আজকে এখানে ক্লোজ করব। ক্লোজের আগে যদি কেউ একজন আজকের ক্লাসের মোটামুটি কি শিখলেন একটু সামারি বলেন, বা আপনারা আরো কি কি এক্সপেক্ট করতেছেন একজন যদি বলেন, তাহলে আমার জন্য ক্লাসটা মানে সামনে আরো ক্লাস নিতে আমার জন্য ইফেক্টিভ হবে। বা আমার ইন থেকে যদি আরো কিছু আপনারা এক্সপেক্ট করেন যে না এটা এরকম না হয়, আর যদি এভাবে হয় আপনাদের জন্য লার্নিং এর জন্য আরো ইফেক্টিভ হবে, তাহলে আমি ওইভাবে সাপোর্ট দেওয়ার আরো ট্রাই করব। যদি একজন বলেন তাহলে আমাদের জন্য ভালো হয়। স্বপ্রণোদিত হয়ে বলতে পারেন। আচ্ছা, কেউ? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, স্যার আপনি ওই যেগুলো বলতেছিলেন প্রোডাক্ট ডেভেলপমেন্ট, হ্যাঁ, আচ্ছা ফারদিন, আপনার কোশ্চেনটা আমি আসলে বুঝি নাই। প্রোডাক্ট ডেভেলপমেন্ট সম্পর্কে মনে হয় আপনি জানতে চাচ্ছিলেন, রাইট? হ্যাঁ জি স্যার, আপনি ওই প্রোডাক্ট ডেভেলপমেন্ট সম্বন্ধে বলতেছিলেন। প্রোডাক্ট ডেভেলপমেন্ট বলতে আপনি স্যার গার্মেন্টসটাকে বোঝাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গার্মেন্টস এর প্রোডাক্ট ডেভেলপমেন্ট সম্পর্কে আমি বুঝাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, গার্মেন্টস আরেকটা প্রশ্ন ছিল স্যার, যে আর&ডি যে বিষয়টা বলতেছিলেন, যে আর&ডি ডিপার্টমেন্টের কথা বলছেন, এটা কি স্যার প্রত্যেক সেকশনের জন্য আলাদা আর&ডি থাকে? এবং যদি আলাদা আর&ডি থাকে তাহলে এরা সেন্ট্রালি কিভাবে কাজ করে? আচ্ছা, আমি ধন্যবাদ কোশ্চেন করার জন্য। আসলে এটা হলো মিল ওয়াইজ এক এক ধরনের এক এক সেটআপ থাকে। ধরেন অনেকে শুধুমাত্র সেন্ট্রাল আর&ডি, তারাই আপনার এই ফেব্রিকের অ্যানালাইসিস করে এটা ডাইং কি হবে ওই সেন্ট্রাল আর&ডি টিমের মধ্যেই ভাগ করা থাকে। সে হলো এই এখানে কোন ডাই ইউজ হয়েছে এটা অ্যানালাইসিস করবে, আরেকজন এখানে কোন কাউন্টের সুতা কি এখানে এটা কি উইভ এগুলো অ্যানালাইসিস করে। আবার কিছু কিছু মিল দেখা গেছে তারা হইলো আলাদা ধরনের মানে ডিপার্টমেন্ট ওয়াইজ আলাদা আর&ডি করে। যেমন ফিনিশিং এর যুক্ত একটা আর&ডি টিম দেখে যারা হলো ফিনিশিং এর ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে। আবার ডাইং আর&ডি টিম আছে বাংলাদেশে, এগুলো আমরা রিসেন্টলি দেখতে পাই, যেগুলো একটু বড় ধরনের সেটআপ আছে যারা ইনভেস্ট করে। তো তাদের সেন্ট্রাল আর&ডি কে তারা রিপোর্ট করে, বাট আলাদা আলাদা ডিভিশন ওয়াইজ ভাগ করে দেয়। মোট কথা আমরা যদি একটা বিভাগ ধরি, বিভাগের আন্ডার অনেকগুলো জেলা, ওইগুলারে আমরা যদি জেলাগুলোকে বলি আলাদা আলাদা আর&ডি টিম, আর বিভাগটাকে আমরা সেন্ট্রাল আর&ডি টিম বলতে পারি। এটা হইলো ওই মিল কিভাবে নিজেদেরকে মার্কেটে, আপনি যত মানুষ রাখবেন, কোয়ালিটির প্রতি যত নজর দিবেন, আপনি মার্কেটে তত ভ্যালু পাবেন। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি ক্লাস আজকে এখানেই শেষ করতেছি।